অ- শুরু হয়েছে না। আহ, নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে নর্থ বেঙ্গল পলিটিক্যাল সায়েন্স ফোরামের উদ্যোগে যে এক দিবসীয় স্পেশাল লেকচারের আয়োজন করা হয়েছে তা শুরু হতে যাচ্ছে। আমি বিপ্লব বর্মন। আজকে প্রোগ্রামের যে টপিক তা হলো অ্যান্টি ডিফেকশন ল অ্যান্ড ইটস রিলিভ্যান্স ইন ইন্ডিয়ান ডেমোক্রেসি। এই টপিকের উপর বলবেন আমাদের আহ, বক্তা ডক্টর কৌশিক ঘোষ মহাশয়, বাঁকুড়া ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। যে সমস্ত ভিউয়ার্সরা বা দর্শক বন্ধুরা যারা অলরেডি ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের ফোরামের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা আপনাদেরকে আমাদের যে আজকে সম্মানীয় স্পিকার মহাশয় আছেন ওনার সাথে একটু পরিচয় করিয়ে দিই। নমস্কার স্যার, ডক্টর কৌশিক ঘোষ মহাশয়, নমস্কার। নর্থ বেঙ্গল পলিটিক্যাল সায়েন্স ফোরামের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। প্রথমেই জানাই যে ডক্টর ঘোষ উনি বিভিন্ন মানে টিচিং এক্সপিরিয়েন্স ওনার অনেক দিন থেকেই রয়েছে। উনি শুধুমাত্র বাঁকুড়া ইউনিভার্সিটিতেই বর্তমানে পড়াচ্ছেন। এর আগে উনি অনেক কলেজ সার্ভ করে আসছেন। এভিএন শিল কলেজ কোচবিহার, ল ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, হুগলি ওমেন্স কলেজ হুগলি ওয়েস্ট বেঙ্গল, এবং পাশাপাশি অনেক রিসার্চ আর্টিকেল উনি অলরেডি পাবলিশড হয়েছে ওনার। অলরেডি 16 আর্টিকেলস 16 ইনভাইটেড লেকচার্স অলরেডি উনি দিয়েছেন, এবং 9টার বেশি বিভিন্ন রিপুটেড জার্নালসে তিনি বিভিন্ন রিসার্চ আর্টিকেল পাবলিশ করেছেন, এবং বিভিন্ন এডিটেড বুকসে ওনার 8টারও বেশি চ্যাপ্টার্স রয়েছে। তো এরপর বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সেমিনারে উনি 22টার উপর পেপার প্রেজেন্ট করেছেন। তো এরকম একজন শিক্ষককে আমরা আজকের এই অনুষ্ঠানে পেয়ে আমরা সত্যি গর্বিত। তো আমরা সরাসরি অনুষ্ঠানের মূল পর্বে আমরা চলে যাচ্ছি। তো আজকের ফোরামে আজকের অনুষ্ঠানের যে মূল বিষয় অ্যান্টি ডিফেকশন ল অ্যান্ড ইটস রিলিভ্যান্স ইন ইন্ডিয়ান ডেমোক্রেসি, এই বিষয়ে স্যারের আলোচনা শুরু করার জন্য স্যারকে আমি অনুরোধ করছি। প্লিজ স্যার, ওভার টু ইউ। স্যার, স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা শোনা যাচ্ছে না স্যার? আপনার মাইকটা আনমিউট করতে হবে। হ্যাঁ, আমি শুরু করব। হ্যাঁ 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 হ্যাঁ। সবার প্রথমে নর্থ বেঙ্গল পলিটিক্যাল সায়েন্স ফোরামের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এ ধরনের লেকচার সিরিজ তারা দীর্ঘদিন ধরে আয়োজন করে চলেছে। এখানে উপস্থিত যাদেরকে দেখতে পাচ্ছি, মিস্টার রাজীব সাহা, মিস্টার শ্যামল চন্দ্র বর্মন, আমি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু এর বাইরেও যারাই নর্থ বেঙ্গল পলিটিক্যাল সায়েন্স ফোরামের সাথে যুক্ত আছে তাদের প্রত্যেককে আমি সাধুবাদ জানাচ্ছি এ ধরনের একটি লেকচার সিরিজ আয়োজন করবার জন্য। এটাতে সত্যি ছাত্রছাত্রীদের খুব উপকার হচ্ছে। আমি এবার আমার টপিকে চলে যাচ্ছি। আমাকে বলা হয়েছে যে আজকের যে আলোচনা
সেটা মূলত আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের ছাত্রছাত্রীদের জন্যই মূলত রাখতে। সে কারণে সংগঠকরা আমাকে বলেছেন যে মূলত বাংলাতেই আজকের এই লেকচারটা দেবার জন্য, এবং সেজন্য আমি বাংলাতেই এটি তৈরি করেছি। আমার পাওয়ার পয়েন্টটি দেখা যাচ্ছে কি? না না, এখনো শো করেনি। লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবার দেখা গেছে না? একবার একবার হ্যাঁ, এবার 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 দেখা যাচ্ছে। ঠিক। তো যারা আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটে পড়ছো, তাদের কাছে 1985 সালের অ্যান্টি ডিফেকশন ল বা 1985 সালের দলত্যাগ বিরোধী আইন খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ। এবং আমাকে এটার বলতে বলা হয়েছে যে অ্যান্টি ডিফেকশন ল অ্যান্ড ইটস রেলেভেন্স ইন ইন্ডিয়ান ডেমোক্রেসি, অর্থাৎ দলত্যাগ বিরোধী আইন এবং ভারতীয় গণতন্ত্রে এর গুরুত্ব। তো অ্যান্টি ডিফেকশন, যেহেতু এখানে যারা আছো আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটে পড়ছো, অ্যান্টি ডিফেকশন বা দলত্যাগ বিরোধী এটা জানতে গেলে সবার আগে জানতে হবে ডিফেকশন বা দলত্যাগ কাকে বলে। কারণ অ্যান্টি ডিফেকশন ল ডিফেকশন বা দলত্যাগকে আটকানোর জন্য তৈরি করা হয়েছিল। আমরা একটু ডিফেকশনের সংজ্ঞাটা সেজন্য সবার প্রথমে দেখে নেব। অক্সফোর্ড ডিকশনারি ডিফেকশনকে কিভাবে সংজ্ঞায়িত করেছে? অক্সফোর্ড ডিকশনারি বলেছে ডিফেকশনের অর্থ হলো the act of leaving a political party, country, etc. to join another that is considered to be an enemy. তোমরা দেখো যে the act of leaving a political party, country, কারো এরকম আচরণ যেখানে কেউ রাজনৈতিক দল বা দেশ পরিত্যাগ করছেন, to join another that is considered to be an enemy, অর্থাৎ এমন কোন দেশে বা রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন নিজের দেশ বা রাজনৈতিক দল পরিত্যাগ করে, যেটা নাকি শত্রু ভাবাপন্ন বা শত্রু। অর্থাৎ কোন বিরোধী রাজনৈতিক দলে যোগ দেওয়া বা বিরোধী শত্রু ভাবাপন্ন দেশে চলে যাওয়া, দেশ বা রাজনৈতিক দল পরিত্যাগ করে, সেটাকে আমরা বলতে পারি ডিফেকশন। আমাদের এক্ষেত্রে যেহেতু এক রাষ্ট্র ছেড়ে আরেক রাষ্ট্রে যাওয়ার ব্যাপারটা আসছে না, তাহলে আমাদের ক্ষেত্রে এখানে ডিফেকশনটা দাঁড়াবে কোনো একটি রাজনৈতিক দল ছেড়ে বিরোধী শত্রু ভাবাপন্ন অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়া। কোনো একটি রাজনৈতিক দলে যিনি ছিলেন তিনি যদি তার বিরোধী বা শত্রু ভাবাপন্ন কোনো রাজনৈতিক দলে যোগ দেন, সেক্ষেত্রে সেটিকে বলা হবে হচ্ছে দলত্যাগ। এবং এই দলত্যাগ যদি এই বিষয়টা হয়, তাহলে দলত্যাগের কুফল কি এবং সেই কুফলকে আটকানোর জন্য কিভাবে 1985 সালে দলত্যাগ বিরোধী আইন প্রথম আনা হলো, এবং তারপর আমরা আসব আজকের রাজনীতিতে দলত্যাগ বিরোধী আইনের প্রাসঙ্গিকতায়। তোমরা যদি এই স্লাইডটা দেখো, যেহেতু আজকে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের ছাত্রছাত্রীরাই আমাদের টার্গেট অডিয়েন্স, আমি তুমি বলেই সম্বোধন করছি। তোমরা যদি এই স্লাইডটি দেখো, স্যার মাঝে একটু ইন্টারাপ্ট করছি আমি, একটু যদি ফুল স্ক্রিনে করা যেত এটাকে, পিপিটিটা ফুল স্ক্রিনে দিলে না পরের স্লাইড আসছে না।
আমি দেখাচ্ছি। ও আচ্ছা 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 এক সেকেন্ড, আমি ঠিক আছে স্যার। দেখাচ্ছি একবার, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা দেখো তো এইটা কি ফুল স্ক্রিনে এসছে? এখনো আসেনি। একটু দেখো তো। না স্যার আসেনি, আপনি কন্টিনিউ করেন স্যার, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আরেকটা কথা বলি, দেখতে কি খুব অসুবিধা হচ্ছে মাঝখানে মানে এই স্লাইডে? না না না, বোঝা না যাচ্ছে। না না, একদম স্পষ্ট, দুটো লাইন আছে, দুটো লাইনই স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্য পর্যন্ত এগুলোর খুব একটা সমস্যা ছিল না, দলত্যাগ জনিত সমস্যা খুব একটা ছিল না। এর কারণ কি? এর কারণ হচ্ছে 1962 সাল পর্যন্ত কেন্দ্র এবং রাজ্যগুলিতে মূলত একটি রাজনৈতিক দলই রাজত্ব করত, তারাই জনগণের সমর্থনে ক্ষমতায় আসতো, কংগ্রেস, এবং তারা বছরের পর বছর ক্ষমতায় আসতো। কিন্তু 1962 সালের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল যারা নাকি কংগ্রেস বিরোধী, তারাও আস্তে আস্তে শক্তিশালী হতে শুরু করে, এবং সেজন্য দলত্যাগের প্রবণতা 1962 সালের পর থেকে ভারতে প্রথম অনুভূত হয়। দলত্যাগের সেই ব্যবস্থার মূলে কুঠারাঘাত করে দলত্যাগ ব্যবস্থা। তুমি একটি রাজনৈতিক দলের থেকে নির্বাচিত হয়েছো, কিন্তু কোনো একটি রাজনৈতিক দলের থেকে নির্বাচিত হয়ে তুমি আরেকটি রাজনৈতিক দলকে তুমি সমর্থন করছো, এটি কিন্তু প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির আদর্শ নয়। সেজন্য দলত্যাগের প্রবণতাকে 1962 সালের পর থেকেই যখন বাড়ছিল, তখনই সেটাকে কমানোর জন্য রাজনৈতিক নেতারা, যারা তখন কর্ণধার ছিলেন রাষ্ট্রের, তার কমানোর জন্য আইন প্রণয়ের কথা, কমিটি গঠনের কথা ভাবছিলেন। দ্বিতীয় যে কারণ, দলত্যাগ হর্স ট্রেডিং মানে চলতি কথায় ঘোড়া কেনা বেচা, অর্থাৎ এখানে এমএলএ এমপিদেরকে ঘোড়া বলা হচ্ছে। অর্থাৎ কোনো একটি রাজনৈতিক দলের যারা এমএলএ এমপি, তাদেরকে বিপদের সময়, অর্থাৎ সরকার বাঁচাতে হবে, তখন হয়তো অন্য কোনো রাজনৈতিক দল কোনো উপঢৌকন টোপ দিল যে তুমি বিপদের সময় আমাকে ভোট দাও, তাহলে পরে তোমাকে এটা দেবো সেটা দেবো, বা এই মন্ত্রিত্ব দেওয়া হবে। এই হর্স ট্রেডিং এবং তার থেকে যে করাপশন বা দুর্নীতি আসে, সেটাও 62 সালের পর থেকে অনুভূত হতে শুরু করলো। একটি জাস্ট ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিলেই বোঝা যাবে। এখানে আপনারা দেখছেন 1962 সালের পরে যখন বিভিন্ন কমিটি গঠিত করা শুরু হলো, 1967 সালে একটি কমিটি গঠন করা হয়েছিল, ওয়াই.বি. চৌহান কমিটি। সেই কমিটি 2 বছরের তদন্ত শেষে কিভাবে দলত্যাগকে কমানো যায় 1969 সালে রিপোর্ট জমা দিয়েছিল। 1969 সালের রিপোর্টে কি ছিল এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে তার কিছুদিন পূর্বে 7টি রাজ্যে 210 জন এমএলএ যারা দলত্যাগ করে অন্য দলকে সমর্থন করেছেন, 210 জনের মধ্যে 116 জনকেই মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। 1969 সালে ওয়াই.বি. চৌহান তিনি রিপোর্টে জানাচ্ছেন যে 210 জন, 1969-এর একটু আগেই এই ঘটনাগুলো ঘটছিল, যে 210 জন এমএলএ যারা নিজেদের রাজনৈতিক দলকে ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন বা বিপদের মুখে বিরোধী কোনো দলকে সহায়তা করেছেন সরকার টিকিয়ে রাখতে, সেখানে 116 জন এমএলএকেই মন্ত্রিত্বের পুরস্কার দেওয়া হয়েছে। টু স্টপ আয়ারাম গয়ারাম পলিটিক্স। তোমরা এখন দেখো যে টিভিতে বা পেপারে একটি শব্দ খুব চালু আছে, আয়ারাম গয়ারাম।
এই শব্দটি তোমরা এখন স্ক্রিনে যে লোকটিকে বাদিকে দেখছো, ভদ্রলোককে, তার নাম মিস্টার গয়ালাল। এই ভদ্রলোকের নাম অনুসারে আজকের এই ফ্রেজটি হিন্দিতে এসছে আয়ারাম গয়ারাম। তিনি কে ছিলেন, কি করেছিলেন? তিনি 1967 সালে হরিয়ানার যে প্রথম বিধানসভা হয়েছিল, হরিয়ানা বিধানসভার প্রথম ইলেকশন, তার আগে হরিয়ানা পাঞ্জাবের মধ্যে ছিল, হরিয়ানা বিধানসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1967 সালে। তিনি হাসানপুর সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হয়েছিলেন মিস্টার গয়ালাল। তিনি একই দিনে, দেখতে পাচ্ছ ডান দিকে লিখে রেখেছি, 9 ঘন্টার মধ্যে, একই দিনে 9 ঘন্টার মধ্যে একবার এই রাজনৈতিক দল থেকে ওই রাজনৈতিক দলে গিয়েছিলেন এবং বিকেল বেলায় আবার পুরনো রাজনৈতিক দলে ফিরে এসেছিলেন। তার মানে আদর্শের কোনো ব্যাপার নেই। সকালে এক্স রাজনৈতিক দল থেকে ওয়াই রাজনৈতিক দলে চলে যাওয়া, বিকেলে আবার ওয়াই থেকে এক্স এ চলে যাওয়া, আবার 14-15 দিনের মধ্যে আরেকটি রাজনৈতিক দলে যাওয়া। এই যে মিস্টার গয়ালাল একটি রাজনৈতিক দল থেকে আরেকটি রাজনৈতিক দলের মধ্যে ক্রমাগত গিয়েছিলেন, তার থেকেই এই টার্মটা এসছে আয়ারাম গয়ারাম। তার আগে ভারতের রাজনীতিতে আয়ারাম গয়ারামের ফ্রেজটি ছিল না। তা এই আয়ারাম গয়ারাম বা এদের যাতায়াত বন্ধ করা, এর জন্যে ওয়াইবি চৌহান কমিটির রিপোর্টের সাথে সাথে 1973 সালে ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিলেন। ইন্দিরা গান্ধী তার স্বরাষ্ট্রমন্ত্রী উমাশঙ্কর দীক্ষিতকে অনুরোধ করেছিলেন একটি আইন আনার জন্য, দলত্যাগ বিরোধী। উমাশঙ্কর দীক্ষিত চেষ্টা করেছিলেন। 1973 সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন উমাশঙ্কর দীক্ষিত। যেহেতু এখানে অনেক আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েটের ছাত্রছাত্রী রয়েছে, এই উমাশঙ্কর দীক্ষিত কিন্তু পরবর্তীকালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েছিলেন। এই উমাশঙ্কর দীক্ষিত চেষ্টা করা সত্ত্বেও তিনি কিন্তু কোনো আইন পাশ করাতে সক্ষম হননি বা সফল হননি। এরপর 1977 সালে মোরারজি দেশাই ক্ষমতায় আসেন, প্রধানমন্ত্রী হন। তিনিও দলত্যাগের বিরোধী ছিলেন এবং দলত্যাগ বিরোধী একটি আইন প্রণয়ন করবার জন্য তার আইন মন্ত্রী শান্তি ভূষণ তাকে 1978 সালে দায়িত্ব দেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শান্তি ভূষণও কোন রকম আইন পাশ করাতে পারেননি। অর্থাৎ 1985 সালে যে 10th শিডিউল বা 10ম তপশিল আসে, সেটা কিন্তু একক প্রচেষ্টা এরকম নয় যে 1985 সালেই চেষ্টা করা হলো আর 1985 সালেই চলে আসলো। এটা কিন্তু একটা অনেক দিনের, 1967 সালে কমিটি গঠিত হলো ওয়াইবি চৌহান, 1969 সালে তারা রিপোর্ট দিল, 1973 সালে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উমাশঙ্কর দীক্ষিত চেষ্টা করলেন, সফল হননি। 1978 সালে শান্তিভূষণ চেষ্টা করলেন, সফল হননি। তার পরিপ্রেক্ষিতে 1985 সালে আসলো 10ম তপশিল বা 10th শিডিউল, দলত্যাগ বিরোধী আইন। যেহেতু এখানে আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটের ছাত্রছাত্রীরা রয়েছে, তোমাদেরকে আমি দুটো জিনিস একটু বলতে চাই। প্রথম জিনিস খুব ইন্টারেস্টিং, ভারতের সংবিধানে যদি ইতিহাস দেখা যায়, 10ম তপশিল দুটো পাওয়া যায়। এটা তোমরা যখন নেট পরীক্ষা দেবে বা আইএএস বা ডব্লিউবিসিএস দেবে, তোমাদেরকে কিন্তু জিজ্ঞেস করতে পারে যে 10ম তপশিল কেন দুটো। এখন অবশ্য একটার অস্তিত্ব নেই। ঘটনা হচ্ছে, সিকিমে যখন ভারতের অন্তর্ভুক্ত হয়, সেই সময় সিকিমের স্ট্যাটাস নিয়ে আসলে 10ম তপশিলটা ছিল বেশ কিছুদিন। 10ম তপশিলে কিছু সিকিম রিলেটেড আইন ছিল, কিন্তু তারপর সেটার আর কোনো প্রয়োজন না থাকায় সেই 10ম তপশিলটাকে বাদ দিয়ে দেওয়া হয়। তাহলে তখন তপশিল থাকলো 9টি। 9টি তপশিলের পর যখন 85 সালে আবার একটি তপশিল আনা হবে দলত্যাগ বিরোধী আইনের জন্য, অ্যান্টি ডিফেকশন, তখন তো সেটা 10মই হবে। তো সেজন্য 1985 সালে যখন আবার রাজীব গান্ধীর মন্ত্রিসভা এই আইনটি, তখন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, এই আইনটি পাশ করলেন, তখন 10ম তপশিলে অ্যান্টি
ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন ঢুকলো, কিন্তু তার 10-15 বছর আগে পর্যন্ত কিন্তু দশম তপশিলে সিকিম রাজ্যের বিষয়ে কিছু কথা বলা ছিল। কাজে এগুলো নেট পরীক্ষাতেও আসতে পারে বা আইএএস বা ডব্লিউবিসিএস আসতে পারে, যে দশম তপশিলের ভারতের সংবিধানের ইতিহাসে কিন্তু দুটো দশম তপশিল দেখা যায়, যদিও একটি পুরোপুরি উঠে যাওয়ার পর, বাতিল হয়ে যাওয়ার পরে আরেকটি 1985 সালে আসে। এটা একটু মাথায় রেখো তোমরা। এবার আমি দুটো স্লাইড রেখেছি, এটা জাস্ট এটা দেখানোর জন্য যারা আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েটের ছাত্রছাত্রী, তাদের অনেক সময়ই তারা পড়ে যায় যে ভারতের সংবিধানে এতগুলো ধারা রয়েছে, এতগুলো তপশিল রয়েছে, মানে আর্টিকেল রয়েছে, শিডিউল রয়েছে, কিন্তু শিডিউল আর আর্টিকেলের পার্থক্যটা কোথায় সেটা ছাত্র জীবনে আমাদের অনেকেরই পরিষ্কার থাকে না। আজকে আমরা এখানে একটু পরিষ্কার করব। দেখো, তোমাদের শিডিউল, আমি 10th শিডিউল নিয়ে পড়াবো, কিন্তু আমি যদি না জানি শিডিউল কাকে বলে, তাহলে পরে কিন্তু ঠিক হবে না জিনিসটা। আমি এখানে দুটো ছবি রেখেছি, সেকেন্ড শিডিউল আর 10th শিডিউলের হেডিংটা। দেখো, শিডিউল হচ্ছে আমরা যখন সংবিধান পড়ি তখন কোনো একটি বিষয়ে সংবিধানের বিভিন্ন ধারায় সেই বিষয়ে আলোচনা থাকতে পারে। আবারও বলছি, কোনো একটি বিষয় নিয়ে যখন আমরা পড়াশোনা করতে যাই, আমাদের মূল সংবিধানের বিভিন্ন ধারায় বিক্ষিপ্তভাবে সেই বিষয়ে আলোচনা থাকতে পারে। সেটা বোঝার সুবিধার জন্য শিডিউল কি করে, সেই সমস্ত আইনকে, ওই বিষয়ক সমস্ত আইনকে এক জায়গায় রাখে, যাতে আমাদের পড়তে বুঝতে সুবিধা হয় সকলেরই। সেটা মাননীয় বিচারকদেরও সুবিধা হয়, আইনজীবীদেরও সুবিধা হয়, আমাদেরও সুবিধা হয়। দেখো, সেকেন্ড শিডিউলে কি বলা আছে, এটার সাথে কিন্তু দলত্যাগ বিরোধীর কোনো সম্পর্ক নেই, বোঝানোর জন্য। দেখো, সেকেন্ড শিডিউল, সেখানে কি বিষয়ে লেখা আছে, provisions as to the president and the governors of states, মানে আমাদের রাষ্ট্রপতি এবং অঙ্গরাজ্যগুলির যে রাজ্যপালরা আছেন সেই সম্পর্কিত তপশিল। সেই সংখ্যা 59, 65, 75, 97, 125, 148, 158, 164, 186 and 221। এতে কি সুবিধা হলো, এতে আমি একটা তপশিল দেখে বুঝে গেলাম যে আমাদের রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের বিষয়ে কোন কোন ধারায় বলা আছে। এটাই তপশিলের কাজ, কোনো একটি বিশেষ বিষয়ে বিভিন্ন জায়গায় যা বলা আছে একত্রিত করা, এবং 2, আইনের ধারাগুলিতে যদি সংক্ষিপ্ত আকারে কিছু লেখা থাকে, শিডিউলের ক্ষেত্রে সেখানে বিস্তারিতভাবে আইনটাকে ব্যাখ্যা করা। এটাও শিডিউল বা তপশিলের একটি কাজ। কোন সময় ধারাগুলিতে যদি ব্যাখ্যার কম থাকে, ঘাটতি থাকে, তাহলে শিডিউল লেখার সময় তাহলে সেটাকে পুরোপুরি ভাবে রেখে দেওয়া হয় ডিটেলসে। এবার তোমরা দেখতে পাচ্ছ যে 10th শিডিউল এই স্লাইডটা এসছে, এবং এই 10th শিডিউলের স্লাইডে দেখতে পাচ্ছ আর্টিকেলস 102 and 191। দেখো, দুটো সম্পূর্ণ ভিন্ন জায়গায় কিন্তু আর্টিকেল দুটো রয়েছে, কিন্তু 10th শিডিউল আমাকে বলছে যে তুমি যদি দলত্যাগ বিরোধী নিয়ে মানে কথা বলতে চাও, তুমি যদি দলত্যাগ বিরোধী আইন নিয়ে আলোচনা করতে চাও, তাহলে 102 নম্বর ধারা এবং 191 ধারা তোমাকে পড়তে হবে, এবং সেগুলোর বিস্তৃত ব্যাখ্যা এই শিডিউলে দেওয়া আছে। আচ্ছা, দেখা যাচ্ছে তো স্লাইড গুলো? হ্যাঁ, একদম স্যার, একদম একদম স্লাইড গুলো দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার দেখছি যে 10th শিডিউলের অবজেক্ট কি, অবজেক্ট অ্যান্ড রিজনস। 10th শিডিউল বা দশম তপশিল যেটাকে আমরা বলছি, তার অবজেক্ট, উদ্দেশ্য এবং যৌক্তিকতা আর কি, এখানে শব্দটা যৌক্তিকতাটা ভালো হবে কি, ইংরেজিটা পড়ে নিই, তারপরে আমি বাংলা করে দিচ্ছি। The evil of political defections
has been a matter of national concern. If it is not combated, it is likely to undermine the very foundations of our democracy. এটুকুই যথেষ্ট। বলছে দলত্যাগ বিরোধী প্রবণতার যে বিষ, সেটা একটা জাতীয় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দলত্যাগের যে বিষ, সেটা একটা জাতীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং এক্ষুনি যদি আমরা এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করি, তাহলে পরে এটা আমাদের গণতন্ত্রের ভিতকে নাড়িয়ে দেবে। এটা দিয়ে তারপর কিন্তু 10th শিডিউল লেখা হয়েছে। অর্থাৎ 10th শিডিউলের আগে কি পরিস্থিতি, যে ওই যে বললাম ওয়াইবি চৌহান কি বলেছেন, 210 জনের মধ্যে 116 জনকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, আয়ারাম গয়ারামের মতো লোকজন আসছেন আর যাচ্ছেন, এই জিনিসগুলোকে তো আটকাতে হবে। সেজন্যই অবজেক্টস অ্যান্ড রিজন এটা দিয়ে শুরু হয়েছে, যে আমাদের গণতন্ত্রের ভিতকে কিন্তু নাড়িয়ে দেবে। এবার ছাত্রছাত্রীদের বলছি, জাস্ট আমাদের দলত্যাগ বিরোধী আইনের জন্য আমাদের সংবিধানের মূলত দুটি জায়গা দেখতে হয়। একটি 10th শিডিউল, তোমরা দেখতে পাচ্ছ 10th শিডিউল, এটাও 10th শিডিউল দেখে রাখো, উইথ এফেক্ট ফ্রম অ্যাক্ট 3/1985। অনেক সময় নেট পরীক্ষা WBCS এই কোশ্চেন আসে, কবে থেকে এফেক্টেড? 1st March 1985, 85th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সরি 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985, এটা কার্যকর হয়েছিল 1st March 1985। সেটা একটা। আরেকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ 91তম সংবিধান সংশোধন 2003, যেটা 2004-এর জানুয়ারি মাসে চালু হয়েছিল, 1st জানুয়ারি 2004। এই 2003 91তম যে সংবিধান সংশোধনী আইন 2003, এটা আর কিছুই না, এটা 85 সালের যে 10ম তপশিল, 1985 সালের 52তম সংবিধান সংশোধনকে প্রয়োজনীয় কিছু জায়গায় সংশোধন করেছিল। কি সংশোধন আমি পরে বলে দিচ্ছি, কিন্তু আইনগুলো দেখতে এরকম। এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য যে আইনগুলো দেখতে এরকম হয়, প্রিন্ট কপি। এবার আসছি যে 10ম তপশিলে 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, 52তম সংবিধান সংশোধনী আইনে 10ম তপশিলে কোন কোন বিষয়কে দলত্যাগ বলে সংজ্ঞায়িত করা হয়েছে, কোন কোন বিষয়কে, যে এই কাজ করলে কোন রাজনৈতিক দলের MLA বা এমপিরা দলত্যাগ বিরোধী বলে পরিগণিত হবেন, তাদের শাস্তি হবে দলত্যাগ বিরোধী বলে। প্রথমটা, if any member has voluntarily given up his membership of such political party, যদি কোনো সদস্য ভলান্টারিলি স্বেচ্ছায় given up his membership of his political party, তিনি স্বেচ্ছায় সেই পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দল পদত্যাগ করেন, গিভ আপ করেন। কোন MLA বা MP ভলান্টারিলি স্বেচ্ছায় given up his membership of such political party, তিনি কোন রাজনৈতিক দল থেকে নির্বাচিত MLA MP, কিন্তু তিনি সেই রাজনৈতিক দলকে পরিত্যাগ করলেন, তাহলে পরে তার দলত্যাগ বিরোধী আইনের আওতায় আসবেন। তার সেই পদত্যাগকে দল বিরোধী কার্যকলাপ বলে মানা হবে এবং তার এই আচরণ দলত্যাগ বিরোধী আইনে আসবে, অ্যান্টি ডিফেকশন অ্যাক্টে আসবে। দ্বিতীয় ক্ষেত্র, কি ক্ষেত্র? if he votes or abstains from voting in such house contrary to any direction issued by the political party to which he belongs, খুব সহজ বাংলায় কি, তাকে সংসদে বা বিধানসভায় তিনি যে রাজনৈতিক দলেরই সদস্য হন, তারা তাকে যেভাবে ভোট দিতে বলল, হ্যাঁ বলতে বলল সংসদে বা না বলতে বলল, তিনি হ্যাঁ বা না এর উল্টোটা করলেন। অর্থাৎ তার রাজনৈতিক দল তাকে বলল যে তুমি সংসদে হ্যাঁ বলবে, আগামীকাল ভোট আছে, তিনি হ্যাঁ এর বদলে না বললেন।
অথবা তার রাজনৈতিক দল তাকে বললো যে তুমি কালকে সংসদে বা বিধানসভায় না বলবে, কিন্তু তিনি নায়ের বদলে হ্যাঁ বললেন, অথবা তিনি অনুপস্থিত থাকলেন, এই দুটি ক্ষেত্রেই বিরুদ্ধে ভোট দিলে, দলের বিরুদ্ধে ভোট দিলে, অথবা লোকসভায়, রাজ্যসভায় বা বিধানসভায় অনুপস্থিত থাকলেন, এই দুটো ক্ষেত্রেই তার সদস্য পদ চলে যাবে, ধরা হবে তিনি দল বিরোধী কার্যকলাপ করেছেন। এক্ষেত্রে একটা পয়েন্ট আছে যে 15 দিনের মধ্যে তার দল থেকে অভিযোগটা আসতে হবে। লাস্টে যেটা লেখা আছে যে 15 দিনের মধ্যে তার দল থেকে অভিযোগটা আসতে হবে। তা সাধারণত তো আসবেই। যে রাজনৈতিক দল তার সাংসদ বা বিধায়ককে হ্যাঁ বলতে বলেছে কিন্তু তিনি না বলেছেন, তাহলে তারা তো নিশ্চয়ই 14 দিন বা 15 দিনের মধ্যে, 14 দিন বা 15 দিনের মধ্যে, এখানে 15 লেখা আছে, স্পষ্ট 15 ডেজ লেখা আছে, অনেক সময় ফোর্টনাইট লেখা থাকে, তো এখানে স্পষ্ট 15 ডেজ লেখা আছে। তাহলে 15 দিনের মধ্যে সেই রাজনৈতিক দল অভিযোগ করলে তিনি দলত্যাগ বিরোধী আইনের মধ্যে পড়বেন, অর্থাৎ তিনি দল বিরোধী কার্যকলাপ করেছেন। ভোট দানে বিরত থাকলেও অথবা দলের নির্দেশ অমান্য করে বিরুদ্ধে ভোট দিলে, দুটো ক্ষেত্রেই দল বিরোধী কার্যকলাপে তিনি পড়বেন। 3 নাম্বার, একজন নির্দল সাংসদ বা বিধায়ক তিনি যখন নির্বাচিত হয়েছেন তখন কিন্তু জনগণ তাকে সাংসদ বা বিধায়ক করেছে নির্দল হিসাবে, কোন রাজনৈতিক দল দেখে নয়। তাহলে তিনি যদি নির্দল হিসাবে জনগণের ভোট পান এবং তারপর জনগণের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে কোন XYZ রাজনৈতিক দলে চলে যান, সংবিধান বলছে তিনিও দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়বেন। এই বাদিকের কলামে এটাই বলা আছে, একজন ইন্ডিপেন্ডেন্ট মেম্বার shall be disqualified for being a member of the house if he joins any political party after such election। কারণ জনগণ তো তিনি নির্দল, তিনি কোনো রাজনৈতিক দলে নেই, এটাকে সম্মান জানিয়ে তাকে নির্বাচিত করেছে। সুতরাং তিনি যদি নির্বাচনের পরে XYZ পলিটিক্যাল পার্টিতে যান তাহলে পরে কিন্তু জনগণের সাথে অন্যায় করা। এটা সংবিধান সংশোধন করবার সময় তারা ভেবেছিলেন, যারা ল মেকার ছিলেন, আইন প্রণেতা, যারা সংবিধান সংশোধন করছিলেন, এবং তারা বলছেন নির্দল প্রার্থীর সাংসদ বা বিধায়ক পদ কোন রাজনৈতিক দলে যোগ দেওয়ার সাথে সাথে বাতিল বলে গণ্য হবে। এরপরে আসছে আরেকটা ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি যে লোকসভা, রাজ্যসভা, বিধানসভা কিছু নমিনেটেড মেম্বার থাকেন। নমিনেটেড মেম্বাররা রাষ্ট্রপতি বা রাজ্যপালের দ্বারা মনোনীত হন। যারা সাংসদ, রাজ্যসভায় 12 জন, লোকসভায় 2 জন, তারা রাষ্ট্রপতি দ্বারা, যারা বিধায়ক তারা সাধারণত 1 জন করে থাকেন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির, তারা রাজ্যপালের দ্বারা মনোনীত হন। এই যে রাজ্যপালের দ্বারা বা রাষ্ট্রপতির দ্বারা বা রাজ্যপালের দ্বারা যারা মনোনীত হচ্ছেন তাদের ক্ষেত্রে একটা মজার জিনিস বলা আছে, যেহেতু তারা নির্বাচনে দাঁড়াচ্ছেন না, জনগণের সাথে তাদের প্রত্যক্ষ ভোটের কোনো যোগাযোগ নেই, যেটা কিন্তু নির্দলদের ক্ষেত্রে আছে। নির্দল কিন্তু নির্বাচনে জিতে এসছে, তার সাথে এটাকে গোলালে হবে না। এখানে নমিনেটেড মানে রাষ্ট্রপতি বা রাজ্যপাল তাকে মনোনীত করেছে। এখানে বলা হচ্ছে নির্বাচিত হবার পর সাংসদ বা বিধায়ক মনোনীত যারা, লোকসভার 2 জন, রাজ্যসভার 12 জন, বিধানসভার 1 জন, তাদের নির্বাচিত হবার পর কোন একটা রাজনৈতিক দলের আদর্শ তাদের ভালো লাগতে পারে এবং তারা তখন সেই রাজনৈতিক দলে যোগ দিতে পারে মনোনীত সদস্যরা। কিন্তু সেটি হতে হবে 6 মাসের মধ্যে। 6 মাসের মধ্যে। যদি 6 মাসের বাইরে হয়, যদি 6 মাসের পরে হয়,
তাহলে সেটা বাতিল হবে। এখন প্রশ্ন হচ্ছে 6 মাসের পরে হলে কেন সেটা বাতিল বলে গণ্য হবে? তার কারণটা হচ্ছে যে নির্দলদের ক্ষেত্রে তো উল্টো, সেখানে তো 6 মাস সময় দেওয়া হচ্ছে না। নির্দলদের ক্ষেত্রে জনগণ তাদেরকে নির্বাচিত করেছেন নির্দল হিসাবে, যে তিনি কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক সেভাবে আদর্শে বিশ্বাসী নন, কোন রাজনৈতিক দলের আদর্শে, সেজন্যই তিনি নির্দল। সেক্ষেত্রে জনগণকে কিন্তু বঞ্চিত করা হচ্ছে। যদি সেই ব্যক্তি কোনো রাজনৈতিক দলে যোগ দেয় তাহলে কিন্তু জনগণের সাথে তঞ্চকতা করা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে তাকে একটা সুযোগ দেওয়া হয় মনোনীতকে, যে তুমি 6 মাসের মধ্যে তোমার ভালো লাগলে তুমি যেতে পারো। কিন্তু 6 মাস পরে তখন কি সমস্যাটা হতে পারে, যে হয়তো দেখা গেল যে কোনো একটা রাজনৈতিক দলের যারা সরকারে আছে তাদের একটা ভোটের দরকার, একটা নির্দিষ্ট জায়গায় একটা ভোটের দরকার, তখন তাকে ব্যবহার করা, তাকে ইউজ করা, সেটা যাতে না হয় সেই জন্য 6 মাস মধ্যে তুমি সিদ্ধান্ত নিতে পারো, কিন্তু 6 মাস পরে কোনো স্বার্থান্বেষী উদ্দেশ্যে তুমি গেলে সেটাকে আটকানো। তুমি যদি প্রথম 6 মাসে সিদ্ধান্ত নাও তাহলে ঠিক আছে, কিন্তু 6 মাস পরে হলে এটা ধরে নেওয়া হবে, এখন সত্যি মিথ্যে সেটা পরের কথা, এটা ধরে নেওয়া হবে যে তুমি কোনো স্বার্থান্বেষী বিশেষ কোনো লাভের উদ্দেশ্যেই তুমি কোনো রাজনৈতিক দলে যাচ্ছ। সেই লাভটা আটকানোর জন্যই বলা হয়েছে 6 মাস পরে মনোনীত সদস্য যেতে পারবেন না। নেক্সট, সালের 1985 সালের 10ম তপশিল, 1985 সালের 10ম তপশিল, সেই তপশিলে একটি বিষয়কে পুরোপুরি স্পিকার, লোকসভার ক্ষেত্রে স্পিকার, রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারপারসন, বিধানসভার ক্ষেত্রে স্পিকার, এদের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল, এনাদের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। কি সেই বিষয়? কোন ব্যক্তি, এই যে এতক্ষণ বললাম যে এই আচরণ করলে দলত্যাগ বিরোধী আইনে পড়বে, এই আচরণ মনে করা হবে যে তিনি দলত্যাগের কাজকর্ম করছেন। একজন ব্যক্তি করলেন, একজন সাংসদ বা বিধায়ক করলেন, কিন্তু কে স্থির করবেন যে এটা দলত্যাগ জনিত কাজ, অপরাধ, এবং দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী তার শাস্তি হওয়া উচিত? এই বিষয়টা 10ম তপশিলে 52তম সংবিধান সংশোধনে 1985 সালে সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়া হয়েছিল লোকসভার ক্ষেত্রে স্পিকার, রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারপারসন, ডেপুটি চেয়ারপারসন, একটু সংশোধন করছি, ডেপুটি চেয়ারপারসন, রাজ্যসভার ক্ষেত্রে ডেপুটি চেয়ারপারসন, এটা একটু মনে রেখো, এবং বিধানসভার ক্ষেত্রে স্পিকার। তাদেরকে বলা হলো যে এনারা ট্রাইব্যুনালের মতো কাজ চালাবেন, অর্থাৎ বিচার বিভাগ যেভাবে কাজ চালায় এই বিষয়ে তারা স্বাধীন, তাদের এই স্বাধীনতার উপর আর কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এমনকি যেটা সবচেয়ে ভাইটাল, ভারতের কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের ক্ষমতা নেই যে স্পিকার, ডেপুটি চেয়ারপারসন বা বিধানসভার স্পিকার কারোর সিদ্ধান্তের উপর কথা বলে, তারা শেষ কথা বলবেন। এই জায়গায় কেস হলো, কি কেস? এই যে নিচের কেসটা আগে দেখো, নিচেরটা, কিহোটো হল্লোহান ভার্সেস জাকিলহু অ্যান্ড আদার্স। কিহোটো হল্লোহান ভার্সেস জাকিলহু অ্যান্ড আদার্স। কেস হলো অনেক বিষয় নিয়ে, 10ম তপশিল বা 10th শিডিউলের অনেক বিষয় নিয়ে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে স্পিকার বা ডেপুটি চেয়ারপারসন যারা আছেন তারা কি 100% স্বাধীন? কারণ তারাও তো
সংসদ রাজ্যসভা, সংসদ মানে লোকসভা রাজ্যসভা বা বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলেরই মনোনীত স্পিকার, ডেপুটি চেয়ারপারসন বা স্পিকার, তারা 100% নিরপেক্ষ থাকতে পারবেন তো? এবং তাদেরকে যে বিচার করার দায়িত্বটা দেওয়া হচ্ছে, সেই বিচার যে উচ্চ কোনো আদালতে নিয়ে যাওয়া যাচ্ছে না, উচ্চতর কোনো আদালতে যে নিয়ে যাওয়া যাচ্ছে না, এটা কি ভারতের সংবিধানের বেসিক স্ট্রাকচার? এখন তোমরা একটু ওপরের পার্টটা দেখো। বেসিক স্ট্রাকচার বা ভারতীয় সংবিধানের মৌল কাঠামোকে হস্তক্ষেপ করছে না? আমরা তো জানি, আমরা যদি হাইকোর্টে হেরে যাই আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি। আমরা যদি ধরা যাক কোচবিহারের জেলা কোর্টে আমি হেরে গেলাম, আমি কলকাতা হাইকোর্টে যাব। কলকাতা হাইকোর্টে হেরে গেলাম, আমি সুপ্রিম কোর্টে যাব। কিন্তু এখানে তো তা হচ্ছে না। তাহলে কি এটা সংবিধানের মৌল কাঠামোকে নষ্ট করছে না? আর সংবিধানের মৌল কাঠামোকে যে নষ্ট করা যাবে না, সেটা কোন কেস বলেছে এটা তোমরা জানো। কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, রায়দান হয়েছিল 1973 সালের 24শে এপ্রিল। সেদিন যে রায়দান সুপ্রিম কোর্ট করেছিল ফুল বেঞ্চ, তারা বলেছিল যে তুমি সংবিধানের অনেক কিছু পাল্টাতে পারবে, কিন্তু সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মৌল কাঠামো কখনো পাল্টাতে পারবে না। তাহলে দশম তপশিল যে স্পিকার আর ডেপুটি চেয়ারপারসনকে এতটা পাওয়ার দিয়ে রেখেছে যে তাদের আদেশের বিরুদ্ধে বিচার ব্যবস্থায় যাওয়া যাবে না আদালতে, সেটা কি ভারতের মৌল কাঠামোর বিরোধী? হ্যাঁ, কিহোটো হল্লোয়ান ভার্সেস জাকিলহু অ্যান্ড আদার্স, এই মামলার রায় দিতে গিয়ে 1992 সালের 18 ফেব্রুয়ারি বিচারপতিরা বললেন যে ডিসিশন অফ দ্য স্পিকার অর চেয়ার ডেপুটি decision of the speaker or deputy chairperson is not beyond the judicial review. স্পিকার বা ডেপুটি চেয়ারপারসন যে মত রাখবেন, যে সিদ্ধান্ত নেবেন, তা বিচার বিভাগীয় রাখতে হবে। এটা কিন্তু এই কেসের পরে চলে আসে। আরেকটি কথা, সেটা নেট আইএএস WBCS এ যদি তোমরা বসো, এই কিহোটো হল্লোয়ান ভার্সেস জাকিলহু অ্যান্ড আদার্স, এই কেসের একটা মজা আছে। এটাকে আমরা এই নামে বললেও আসলে কিহোটো হল্লোয়ান ভার্সেস জাকিলটা যখন সুপ্রিম কোর্টে যায়, তখন সারা ভারতের বিভিন্ন হাইকোর্টে এই দশম তপশিল সংক্রান্ত মামলা চলছিল। সারা ভারতে অনেক হাইকোর্টে। সুপ্রিম কোর্ট সেগুলোকে ডেকে নেন। সুপ্রিম কোর্ট বলেন তোমাদের আর আলাদা করে বিচার করতে হবে না, এটা সুপ্রিম কোর্ট পারেন। সুপ্রিম কোর্ট বলেন যে তোমাদের আর আলাদা করে বিচার করতে হবে না, যত হাইকোর্টে যত মামলা আছে যেগুলো এই দশম তপশিল সংক্রান্ত, সেগুলোকে নিয়ে তারা এই কিহোটো হল্লোয়ান ভার্সেস জাকিলহু অ্যান্ড আদার্স এটার সাথে রায়দান করে দেন। অর্থাৎ ওই মামলাগুলোকে নিয়ে এসে, অর্থাৎ কিহোটো হল্লোয়ান ভার্সেস জাকিলহু একটা মামলা ছিল না, এই মামলাটা একটি মামলা থাকলেও এই সংক্রান্ত যত মামলা সারা ভারতে চলছিল, সুপ্রিম কোর্ট সেগুলোর সবকটিকে নিজের কাছে নিয়ে তারপর রায়দান করেন, দশম তপশিলকে আরো বেশি অ্যাট্রাকটিভ করবার জন্য, আরো বেশি যুগোপযোগী করবার জন্য। তাহলে দেখো, দশম তপশিলের একটা জিনিস কিন্তু ভেঙে গেল। কি ভেঙে গেল? স্পিকার বা ডেপুটি চেয়ারপারসন তিনি ছিলেন সর্বেসর্বা, সেটা ভেঙে গেল। যে না, কোনো কারণে কোনো পক্ষ, কোনো রাজনৈতিক দল অথবা যে এমএলএ বা এমপি কে দলত্যাগ বিরোধী আইনে শাস্তি দেওয়া হচ্ছে, তিনি চাইলে বিচার ব্যবস্থার কাছে যেতে পারবেন। এরকম নয় যে তারা স্পিকার বা ডেপুটি চেয়ারপারসন বা বিধানসভার স্পিকার যেটা বলবেন সেটাই ফাইনাল। এটা কিন্তু একটা মৌল পরিবর্তন ঘটে গেল। তার কারণ ভারতীয় সংবিধানের মৌল কাঠামোতে এটা আঘাত হানছিল যে বিচার ব্যবস্থার বাইরে স্পিকার বা ডেপুটি চেয়ারপারসনকে রেখে দেওয়া হচ্ছিল। আচ্ছা, এবার আসছি হোয়াট ইজ, তোমরা দেখো হোয়াট ইজ নট ডিফেকশন। দলত্যাগ বিরোধী আইনে কোন কোন বিষয় দলত্যাগ,
সেটা যেমন রয়েছে, তেমনি কোন কোন বিষয়ে দলত্যাগ নয় সেটাও স্পষ্টভাবে বলা হয়েছে। দেখে নাও, if a member's original political party merges with another political party and he has become member of such other political party or a new political party, বাংলায় এটার মানে কি, যদি কোনো এমএলএ বা এমপির তিনি যে রাজনৈতিক দলের সদস্য সেটি আরেকটি রাজনৈতিক দলের সাথে মার্জ হয়ে গেল এবং তিনি সেই আরেকটি রাজনৈতিক দলের সাথে মার্জ হয়ে গেল, চলে গেলেন, অথবা আরেকটি রাজনৈতিক দলের সাথে মার্জ হয়ে একটা নতুন রাজনৈতিক দল গঠিত হলো। হতেই পারে এ আর বি মিলে সিদ্ধান্ত নিতে পারে যে কালকের থেকে এ পলিটিক্যাল পার্টি থাকবে না, এ বিতে চলে যাবে, হতে পারে। আবার এ আর বি মিলে কিন্তু আরেকটা সিদ্ধান্তও নিতে পারে, এ আর বি দুটো রাজনৈতিক দলই থাকবে না, তারা দুজন মিলে সি নামে একটা নতুন রাজনৈতিক দল খুলবে, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে কিন্তু ওই এ রাজনৈতিক দলের যে এমএলএ এমপি তিনি বি বা সি যেটাতেই যান দলত্যাগ হবে না, হবে না। আরেকটা কি এটার সাথেই সংশ্লিষ্ট সম্পর্কিত, তিনি মানলেন না এ রাজনৈতিক দলের সদস্যরা বি রাজনৈতিক দলের সাথে মার্চ করলো, কিন্তু সবাই মানলেন না। সেক্ষেত্রে কি হবে, যারা মানলেন না তাদেরও দলত্যাগ হবে না, কোনো অসুবিধা নেই, তাদেরও দলত্যাগ হবে না। তারা একটা সেপারেট, তিনি একক হিসাবে বা সেপারেট গ্রুপ হিসাবে কাজ করে যেতে পারবেন, তার এমএলএ বা এমপি পদ ত্যাগ করা হবে না, মানে চলে যাবে না। কিন্তু এখানে একটি খুব মজা আছে, নিচের হলুদ লাইনটা তোমরা দেখো, merger requires consent not less than 2/3 members of the legislature party concerned, অর্থাৎ ওই যে এ রাজনৈতিক দল সিদ্ধান্ত নিচ্ছে আমি বিতে যোগ দেব, তাহলে এ রাজনৈতিক দলের সাংসদ যদি থাকে 60 জন 60, তাহলে কিন্তু অন্তত 40 জন সাংসদকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা বি রাজনৈতিক দলের সাথে মার্চ করব, অথবা বি এর সাথে মিলে একটি সি নতুন রাজনৈতিক দল গঠন করব। অর্থাৎ এই মার্চ বা সংযুক্তিকরণ, একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের সংযুক্তিকরণ তখনই হবে যখন কোনো একটি রাজনৈতিক দলের 2/3 মেম্বার্স এটার পক্ষে থাকবেন, এটাতে সম্মতি দেবেন। এটা 1985 সালের 10ম তপশিলে 1/3 ছিল। এই জায়গাটা মনে রাখো, পার্থক্যটা এই জায়গাটা মনে রাখো। এটা 1985 সালের 52তম সংবিধান সংশোধনী আইনে ছিল 1/3, কিন্তু পরবর্তীকালে 2003 সালের 91তম সংবিধান সংশোধনীতে এটাকে করা হয়েছে 2/3। কারণ ওই সংবিধান সংশোধন যারা করেছেন, ল মেকার্স, আইন প্রণেতা, তারা দেখছিলেন 1/3 হওয়াতে ওই 60 জনের মধ্যে 20 জন এমএলএ বা এমপি চট করে চলে যেতে পারে, জনগণ তাদেরকে একটা নির্দিষ্ট রাজনৈতিক মতবাদের উপর ভিত্তি করে নির্বাচিত করেছেন, তারা কিন্তু চলে যেতে পারে। সেজন্য সেটাকে 60 জনের মধ্যে 20 জন হ্যাঁ বললেই চলে যাবে, সেটাকে 20-র বদলে 40 করে দেওয়া হয়েছে, 2/3 করে দেওয়া হয়েছে। এই চেঞ্জ কিন্তু 91তম সংবিধান সংশোধনী, যার ছবি আমি একটু আগে দেখিয়েছি, 2003 বলি আমরা, কার্যকর হয়েছিল 1 জানুয়ারি 2004 সাল থেকে। সেই সংবিধান সংশোধনী দ্বারা এটা বলা হয়েছে যে কোনো একটি রাজনৈতিক দলের 2/3 সাংসদ অথবা বিধানসভায় যে বিধায়ক তারা বলে তবেই এই মার্জার বা সংযুক্তিকরণ সম্ভব। এই জায়গাটা তোমরা ভালো করে দেখো, এর কিছু লুপ হোলস আছে, ত্রুটি আছে, সেটা একদম শেষে আমাদের যে আলোচনাটা থাকবে রেলিভেন্স ইন ইন্ডিয়ান ডেমোক্রেসি, সেখানে কাজে আসবে। এই জায়গাটার একটা বড় ত্রুটি আছে। আরেকটা কি, হোয়াট ইজ নট ডিফেকশনে, যে কারা ডিফেকশনের আওতায় আসছেন না, খুব সুন্দর, এটা একটা বড় উচ্চ আদর্শের ব্যাপার। লোকসভার স্পিকার, ডেপুটি স্পিকার, রাজ্যসভার চেয়ারপারসন, ডেপুটি চেয়ারপারসন, রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন, যেসব রাজ্যে বিধান পরিষদ আছে তাদের চেয়ারপারসন, ডেপুটি চেয়ারপারসন,
এবং রাজ্য বিধানসভাগুলোর স্পিকার, ডেপুটি স্পিকার, অর্থাৎ যেখানে যেখানে স্পিকার, ডেপুটি স্পিকার আছেন এবং যেখানে যেখানে চেয়ারপারসন, ডেপুটি চেয়ারপারসন আছেন, সেখানে এটা তো এক্সপেক্ট করা হয় যে তারা একদম দলমত নিরপেক্ষভাবে সংসদ চালাবেন, বিধানসভা চালাবেন, বিধান পরিষদ চালাবেন। তাই তারা যদি সেই জন্যে সেই পদে নির্বাচিত হবার পর তাদের রাজনৈতিক দলের সদস্য পদ ত্যাগ করেন, লোকসভার স্পিকার, ডেপুটি স্পিকার, রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন, বিধানসভার স্পিকার, ডেপুটি স্পিকার, বিধান পরিষদ যেসব রাজ্যে আছে সেখানকার চেয়ারপারসন এবং ডেপুটি চেয়ারপারসন, ওনারা যদি রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেন, সেটাকে কিন্তু দলত্যাগ বিরোধী বলে আখ্যায়িত করা যাবে না। ওটা একটা উচ্চ আদর্শের ব্যাপার যে তারা নিজেদেরকে নিরপেক্ষ প্রমাণ করবার জন্য তারা রাজনৈতিক দলের সদস্য পদ থাকছেন না। এটা এক্ষেত্রে ডিফেকশন বা দলত্যাগ হবে না। 91তম সংবিধান সংশোধনী আইন 2003, যেটা কার্যকর হয়েছে কিন্তু 1 জানুয়ারি 2004 থেকে, সেখানে আরেকটি কথা বলা হয়েছে গুরুত্বপূর্ণ। আগের 2/3 মেজরিটি চেঞ্জ ছাড়াও এটা খুব গুরুত্বপূর্ণ যে একজন বিধায়কের, খুব ইন্টারেস্টিং, একজন বিধায়কের যদি দলত্যাগ বিরোধী, সে বিধায়কও হতে পারে বা সাংসদও হতে পারেন, দলত্যাগ বিরোধী কার্যকলাপের জন্য সাংসদ বা বিধায়ক পদ চলে যায়, তাহলে পরে কিন্তু তিনি মন্ত্রী থাকতে পারবেন না। আমরা জানি, তোমরা জানো, যে কোনো ব্যক্তি 6 মাস বিধায়ক বা সাংসদ না থেকেও মন্ত্রী থাকতে পারে, 6 মাস। কিন্তু এক্ষেত্রে যেদিন তার সাংসদ বা বিধায়ক পদ চলে যাবে, তিনি কিন্তু মন্ত্রী থাকলে তাকে পদত্যাগ করতে হবে, তিনি মন্ত্রী হতে পারবেন না সেই মুহূর্তে। অর্থাৎ সাংসদ বা বিধায়ক যদি দলত্যাগ বিরোধী আইনের আওতায় এসে তার সাংসদ বা বিধায়ক পদ খারিজ হয়, তাহলে তিনি মন্ত্রিত্ব নিতে পারবেন না। যে 6 মাসের কথা বলা আছে সাধারণ যে কোনো লোকের জন্য, সেই 6 মাসের মেয়াদ তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এবার আসছি ক্লজ বা ত্রুটি। অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইনের ত্রুটি কি কি? একটা ত্রুটি তোমরা মাথায় রাখবে, ওই মার্জার থেকে আনবো। প্রথম ত্রুটি, this law only speaks about MPs or MLAs behavior within the house and not outside the house. যদি কোনো ব্যক্তি বিধানসভা বা লোকসভা, রাজ্যসভায় নিজের দলকে ভোট দেন এবং বাইরে সেই রাজনৈতিক দলের প্রবল সমালোচনা, বিরোধিতা করেন, তাকে কিন্তু তুমি দলত্যাগ বিরোধী আইনের আওতায় আনতে পারবে না। সাংসদ বা বিধায়কদের বিধানসভা, বিধান পরিষদ, লোকসভা, রাজ্যসভা, এখানকার ভেতরকার আচরণই এটা যুক্ত। ওই লোকসভা, রাজ্যসভা বা বিধানসভা, এই জায়গাগুলোর মধ্যে সাংসদ বা বিধায়করা কিরকম আচরণ করছেন, তারা দলের বিরুদ্ধে ভোট দিচ্ছেন কিনা, তারা, আমি একটু কোশ্চেন গুলো দেখে নিলাম, ঠিক আছে, তারা ভোট দিচ্ছেন কিনা, রাজনৈতিক দলের সিদ্ধান্ত অমান্য করে অনুপস্থিত থাকছেন কিনা, সেটাই 10ম তফসিল এবং 91তম সংবিধান সংশোধনী দেখে। কিন্তু সংসদের বাইরে, বিধানসভার বাইরে তাদের আচরণ কিন্তু আসে না। এটা একটা বড় ত্রুটি। সেকেন্ড, স্পিকার বা ডেপুটি চেয়ারপারসন, স্পিকার বা ডেপুটি চেয়ারপারসন can only take the case if it comes any member of that house. ধরো কোনো একজন রাজনৈতিক দলের এমপি, তিনি বিরুদ্ধে ভোট দিলেন, তার নিজের রাজনৈতিক দলের বিরুদ্ধে ভোট দিলেন, কিন্তু কোনো কারণে স্পিকারের কাছে কেউ কমপ্লেন করলো না,
স্পিকার কিছু করতে পারবেন না, স্পিকারের হাত পা বাঁধা। যদি ওই রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি ওই সদনের লোকসভার, এক্ষেত্রে আমি বলছি ধরো লোকসভার সাংসদ ছিলেন তিনি, লোকসভার কেউ যদি অভিযোগ না করেন, কেউ অভিযোগ করলো না, তাহলে পরে কিন্তু তার স্যার বা ডেপুটি চেয়ারপারসন স্বতঃপ্রণোদিত হয়ে কিছু করতে পারেন না। এটা একটা বড় ত্রুটি। 3 নাম্বার, এটা একটু অন্য রকমের। এটা শুনে মনে হবে যে দলত্যাগ বিরোধী আইন ক্ষতি করছে। কিরকম ক্ষতি করছে? তোমরা অনেকেই জানো সংযুক্ত যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম ব্রেক্সিট ঘটেছে। ব্রিটেন, সংযুক্ত যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম, ব্রিটেন, তারা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে এসছে, ব্রেক্সিট যেটাকে বলা হচ্ছে। এই ব্রেক্সিটের সময় প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে, তিনি কনজারভেটিভ পার্টির সদস্য, কনজারভেটিভ পার্টির অনেক এমপির মতের অমিল হয়েছে। কনজারভেটিভ পার্টির অনেক এমপি বিরুদ্ধে ভোট দিয়েছেন বরিস জনসনের, কারণ তাদের মনে হয়েছে গ্রেট ব্রিটেন, সংযুক্ত যুক্তরাজ্যের, ইউনাইটেড কিংডমের স্বার্থ আগে। বরিস জনসন যেটা মনে করছেন প্রধানমন্ত্রী, তার বক্তব্যের থেকে, কনজারভেটিভ পার্টির বক্তব্যের থেকে, তারা কনজারভেটিভ পার্টির এমপি, কিন্তু তারা মনে করছেন যে আগে আমাদের কাছে সংযুক্ত যুক্তরাজ্য, গ্রেট ব্রিটেন, তাকে বাঁচাতে হবে, এটা তাদের মত। তারা বরিস জনসনের বিরুদ্ধে তর্ক করেছেন সংসদে, তারা বরিস জনসনের বিরুদ্ধে ভোট দিয়েছেন। এই যে একটা মনোভাব যে রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থ দেখা, আমি মনে করছি যে কোনো একজন, যে বরিস জনসন প্রধানমন্ত্রী ভুল করছেন, কনজারভেটিভ পার্টির যে সিদ্ধান্ত সেটা ভুল, কিন্তু আমি কনজারভেটিভ পার্টিরই এমপি, এটা তো একটা বিবেকেরও ব্যাপার। আমার মনে হচ্ছে দেশকে ভুল পথে চালিত করছে আমার দল, আমার মনে হচ্ছে প্রধানমন্ত্রী বরিস জনসন ভুল পথে চালিত করছেন। সেক্ষেত্রে যে স্বাধীনতাটা ইংল্যান্ডে বা ইউকে, আমরা যখন পলিটিক্যাল সায়েন্সের আলোচনা করব ইংল্যান্ড বলবো না, ইউনাইটেড কিংডম যে পেয়েছে, যে এমপিরা, সেই স্বাধীনতাটা কিন্তু দলত্যাগ বিরোধী আইন থাকলে সম্ভব নয়। এই জিনিস মার্কিন রাষ্ট্রপতি, প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ইয়েতেও ঘটেছে, সময়েও বহু সদস্য কংগ্রেসের, তারা কিন্তু মার্কিন রাষ্ট্রপতিকে সমর্থন করেননি এবং তার সিদ্ধান্তে, তিনি রিপাবলিকান পার্টির ছিলেন, রিপাবলিকান পার্টির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিয়েছেন। প্রচুর আছেন যারা কংগ্রেসম্যান বলা হয়, যাদেরকে যে মানে আমরা যেমন সাংসদ বলি, মার্কিন যুক্তরাষ্ট্র বলে কংগ্রেস মেন। বহু কংগ্রেস মেন আছেন যারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা তো একজন সাংসদ বলি বা সদস্য বলি, আইনসভার সদস্য বলি, তার থেকে এক্সপেক্টেড। তিনি স্বীয় রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে তার ব্যক্তিত্বের মাধ্যমে তিনি যে বুঝছেন, যা তার যে বোধ, সেই বোধ ভাষ্য, সেগুলো কিন্তু আমাদের এখানে আর সম্ভব নয়। 85তম এবং 91তম সংবিধান সংশোধনের পরে এটা কিন্তু সম্ভব নয়। কাজে এখানে কিন্তু ব্যক্তির কণ্ঠ চাপা পড়ে যাচ্ছে, এটা একটা বড় ত্রুটি। ফোর্থ যে ত্রুটি, ধরা যাক স্পিকার বা ডেপুটি চেয়ারপারসন বা বিধানসভার স্পিকার একটা অভিযোগ পেলেন, চতুর্থ ত্রুটি, ডান দিকের সেকেন্ড কলামে আছে যেটা, তিনি একটা অভিযোগ পেলেন, কিন্তু এই যে অভিযোগটা তিনি পেলেন, অভিযোগ পাওয়ার কতদিনের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন, তিনি তদন্ত করবেন। এ বিষয়ে 85তম সংবিধান সংশোধনী এবং 91তম সংবিধান সংশোধনী, দুটো সংবিধান সংশোধনী নিশ্চুপ এই জায়গাটা। এটা নিয়ে খুব সমালোচনা শুরু হয়েছে এবং আশা করা যায় এরপরে যখন সংবিধান সংশোধনী আসবে, এই বিষয়ে আইন প্রণেতারা অবশ্যই কিছু করবে।
এই জায়গাটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। ডান দিকের জাজমেন্টটা দেখো, বাদিকেরটা না, ডান দিকের। তোমরা দেখো 21শে জানুয়ারি 2020 সুপ্রিম কোর্টের মহামান্য কয়েকজন বিচারপতি তারা একটি জাজমেন্ট দিয়েছেন। বিভিন্ন জায়গায় স্পিকার বা ডেপুটি চেয়ারপারসন বিভিন্ন জায়গায়, সে সংসদও হতে পারে, বিভিন্ন রাজ্য বিধানসভাতেও হতে পারে, প্রচুর দিন ধরে, কয়েক বছর ধরে তারা সময় নিচ্ছেন যে আদৌ কোনো নির্দিষ্ট ঘটনা দলত্যাগ বিরোধী আইনের আওতায় আসে কি আসে না, কোন নির্দিষ্ট ঘটনা দলত্যাগ বিরোধী আইনের আওতায় আসে কি আসে না। সুপ্রিম কোর্ট এটাতে বিরক্ত। তারা 21শে জানুয়ারি 2020 সালে একটি রায় দেন। সেখানে তারা বলেন যে অবশ্যই একজন স্পিকার বা ডেপুটি চেয়ারপারসনকে রিজনেবল টাইম, এই শব্দটা তারা উল্লেখ করে দেন, রিজনেবল টাইমের মধ্যে তাদের বক্তব্য জানাতে হবে। অর্থাৎ স্পিকার বা ডেপুটি চেয়ারপারসন রিজনেবল টাইমের মধ্যে জানিয়ে দেবেন যে কোনো এমপি বা এমএলএ দলত্যাগ বিরোধী কাজ করেছেন কিনা অথবা করেননি এই জায়গাটায়। এবং রিজনেবল টাইম কি তারা সেটাও একটা বলে দিয়েছেন। খুব বড় মাপের কোনো এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস না থাকলে, কোনো বড় মাপের ব্যতিক্রমী ঘটনা না থাকলে 3 মাস। তারা স্পষ্ট বলেছেন যে যেহেতু একটি লোকসভার মেয়াদ হয় 5 বছর, রাজ্যসভার একজন সাংসদের মেয়াদ হয় 6 বছর এবং বিধানসভার বিধায়কদের মেয়াদ হয় 5 বছর। তাহলে এই 5 বছরের মধ্যে কারো বিরুদ্ধে যদি অভিযোগ আসে, খুব বড় মাপের ব্যতিক্রমী ঘটনা না থাকলে 3 মাস সময় যথেষ্ট, সাফিসিয়েন্ট টাইম। সুতরাং 3 মাসের মধ্যে স্পিকার বা ডেপুটি চেয়ারপারসনকে জানিয়ে দিতে হবে ওই হাউসে যে এটা দলত্যাগ বিরোধী কোনো ঘটনা কি ঘটনা নয়। কিন্তু তারপরেও সারা দেশে এর ব্যতিক্রম দেখা যায় যে এই বিষয়ে 3 মাস তো বটেই, 3 মাসের অনেক পরেও সিদ্ধান্ত হচ্ছে না। তখন খুব সম্প্রতি, জাস্ট এটা তো অক্টোবর মাস, 3 মাস আগে 1 জুলাই, জুলাই তো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, ঠিক 3 মাস, 2021 1 জুলাই সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা বলেন একটি কেসের রায় দিতে গিয়ে যে আমরা টাইম ফ্রেম তৈরি করতে চাই না। ওই যে 2020 সালের জানুয়ারি মাসে একটা 3 মাস আইডিয়াল বলা ছিল যে এটা হতে পারে, ওটা কিন্তু জোর করে চাপিয়ে দেওয়া হয়নি। তার পরিপ্রেক্ষিতে আবার একটা কেস হয় এবং তখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা একটু রেগে যান। রেগে গিয়ে তারা বলেন 1 জুলাই 2021 যে এটা তো আমাদের কাজ নয়, 3 মাস হবে না 6 মাস হবে না 1 সপ্তাহ হবে, এটা আমাদের কাজ নয়, এটা করবে হচ্ছে আইন প্রণেতারা, ল মেকার্স। তাহলে ল মেকারদের উচিত এ বিষয়ে আইন প্রণয়ন করে, আমরা করতে চাইছি না। তারা কিন্তু একটু রেগেই গেছেন সুপ্রিম কোর্টের বিচারকরা। তারা বলেছেন যে এটা আইন বিভাগের কাজ, কিন্তু অতি অবশ্যই অতি দ্রুত এটা করা উচিত। লাস্ট যদি আমরা ধরি, এই বিচারকরা এই স্পিকার বা ডেপুটি চেয়ারপারসনের সময়সীমা নিয়ে এই দুটো জাজমেন্টই লাস্ট ভাইটাল দিয়েছেন। একজন বলেছেন, একজন না, বেঞ্চ 2020 সালের জানুয়ারি মাসে যে খুব ব্যতিক্রমী না হলে 3 মাসের মধ্যেই দিতে হবে। আর এবছরের জুলাই মাসে বিচারপতিরা বলেছেন যে অ্যাকচুয়ালি এটা 3 মাস না 6 মাস নাকি 1 সপ্তাহ, এটা ল মেকার্সরাই ঠিক করুক, সবকিছু কেন আমরা ঠিক করে দেবো, কিন্তু যেটাই করো খুব দ্রুত করতে হবে। এই জায়গাটা কিন্তু একটা বড় ত্রুটি হয়ে আছে, খুব দ্রুত এই ত্রুটিটাকে মেরামত করতে হবে। এবার আরেকটা ত্রুটির কথায় আসি। এটা একটু ছাত্রদের বলবো, যারা ছাত্রছাত্রী রয়েছে একটু মন দিয়ে বুঝো। প্রথমে আমি বাদিকেরটা বোঝাবো, তারপরে আমি ডান দিকেরটা বোঝাবো। এটা হচ্ছে 85তম ও 91তম সংবিধান সংশোধনীকে অমান্য না করে কিভাবে দলত্যাগ বিরোধী আইনকে ফাঁকি দিয়ে কোনো একটি রাজনৈতিক দলকে সরিয়ে আরেকটি রাজনৈতিক দল ক্ষমতা দখল করতে পারে। কোন রকম অ্যান্টি ডিফেকশন লকে অমান্য করতে হবে না, এটাও একটা ত্রুটি।
আমার মনে হয় এরপরে যখন আইন প্রণেতারা আইন প্রণয়ন করবেন, সংবিধান সংশোধন করবেন, এই জায়গাটিকেও তারা নিয়ে আসবেন। একটু মন দিয়ে দেখো, দেখো বাদিকে কোন একটি রাজ্যের মোট বিধায়কের সংখ্যা 224, বাদিকে সাদাটা আগে দেখো 224। নীল পার্টি, আমি কোন সরাসরি রাজনৈতিক দলের নাম না নিয়ে 3টি রাজনৈতিক দল নিয়েছি, নীল, সাদা, সবুজ। নীল পার্টির বিধায়কের সংখ্যা 79, সাদা পার্টির বিধায়কের সংখ্যা 37, সবুজ পার্টির বিধায়কের সংখ্যা 105, অন্যান্য 3। তাহলে যেখানে 224 জন বিধায়ক আছেন সেখানে ম্যাজিক ফিগার হচ্ছে 113, অর্থাৎ ম্যাজিক ফিগার মানে যে ফিগার পেলে আমরা সরকার গঠন করতে পারব। দেখো এখানে মনে হচ্ছে যে সবুজ পার্টি যেহেতু 105 জন বিধায়ক রয়েছে, ওনারাই হয়তো 113 জনকে কোনোভাবে নিয়ে সরকার গঠন করতে পারবেন, কিন্তু তা হয়নি। প্রথমে নীল পার্টি আর সাদা পার্টি তারা মিলে ঠিক করলো আমাদের তো দুটো রাজনৈতিক দল মিলে 116 জন হচ্ছে, আমরা 116 জনকে নিয়ে সরকার গঠন করলাম, এবং তাই হয়েছিল, 116 জনকে নিয়ে সরকার গঠন হয়েছিল। এবার দেখো কোথাও কোনো কিন্তু লঙ্ঘিত হচ্ছে না আইন, কিন্তু ক্ষমতা একটি রাজনৈতিক দল থেকে অন্য রাজনৈতিক দলে চলে যাচ্ছে। 85 সালের যে 10ম তপশিল 52তম সংবিধান সংশোধনী, সেখানে কিন্তু রেজিগনেশনকে মান্যতা দেওয়া আছে। কেউ নিজের রাজনৈতিক দলের থেকে রেজিগনেশন দিতে পারে, বিধায়ক পদ থেকে রেজিগনেশন দিতে পারে, সেটাকে তো আটকানো হয়নি। রেজিগনেশন তো কেউ দিতেই পারে, পদত্যাগকে কিন্তু মান্যতা দেওয়া হয়েছে। আমি প্রথমেই বলেছিলাম যে কেউ রাজনৈতিক দল থেকে পদত্যাগ করলেই অটোমেটিক বিধায়ক পদ থেকে পদত্যাগ হয়ে যাবে। দেখো এবার হঠাৎ একদিন দেখা গেল, বেশ কয়েকদিন সরকার চলার পরে এবার ডান দিকে হলুদ লেখাটায় আস, নীল পার্টির 14 জন এমএলএ পদত্যাগ করলেন এবং সাদা পার্টির 3 জন এমএলএ পদত্যাগ করলেন। পদত্যাগ তো আইন বিরুদ্ধ নয়, পদত্যাগ আইনসঙ্গত। তাহলে পরে ব্লু আর হোয়াইটের যে জোট ছিল তার থেকে 17 জন পদত্যাগ করলেন। এই পদত্যাগের আরেকটি বৈশিষ্ট্য আছে, শুধু যে ব্লু আর হোয়াইটের সদস্য পদ কমে গেল তা নয়, আরেকটি তাৎপর্য আছে। যখনই ব্লু আর হোয়াইটের পদত্যাগ হলো, তাহলে কিন্তু টোটাল যে নাম্বার অফ এমএলএ, যেটা এতক্ষণ 224 ছিল, সেটা দাঁড়ালো দেখো 207-এ। তারা তো পদত্যাগ করেছে, তারা তো বাইরে বেরিয়ে গেল। যখনই 207 হবে, ম্যাজিক ফিগার 113 ছিল আগে, এখন হয়ে গেল 105। তাহলে তখন কারা ক্ষমতা দখল করবে? অবশ্যই সবুজ পার্টি। এই ঘটনা কিন্তু ঘটেছে ভারতে। ভারতে আইনকে মান্যতা দিয়েই একটি গোষ্ঠীর হাত থেকে আরেকটি রাজনৈতিক দল, একটি জোটের হাত থেকে আরেকটি রাজনৈতিক দলের হাতে কিন্তু ক্ষমতা চলে গেছে। এখানে কিন্তু কোথাও আমি বলছি আইন ভাঙেনি, কেউ আইন বিরুদ্ধ কাজ করেনি, কারণ দুটো রাজনৈতিক দলেরই কিন্তু বিধায়করা পদত্যাগ করেছেন, আর পদত্যাগ তো যে কেউ করতে পারেন। এটাও কিন্তু একটা বড় ত্রুটি। আশা করা যায় এরপর যখন আইন পদক্ষেপ গ্রহণ করবেন, এই জিনিসটাকেও তারা মাথায় রাখবেন যে এইভাবে পদত্যাগের মাধ্যমে যদি আরেকটি রাজনৈতিক দলের হাতে ক্ষমতা চলে যায়, সেটাও মনে হয় 1985 সালে যারা নাকি দলত্যাগ বিরোধী আইন প্রণয়ন করেছিলেন তারা এটাও বোধহয় চাননি। এবার তোমাদের দেখানোর জন্য, যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে, কোনো একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের বিধায়কদেরকে বলবো দলত্যাগ করায় বা নিজেদের আওতায় বা অনুকূলে নিয়ে আসে, এই কনসেপ্টটা, এই ওয়ার্ডটা বা এই ফ্রেজটা এখন চালু হয়েছে রাজনীতিতে, রিসোর্ট পলিটিক্স, হিন্দিতে বলা হয় বারাবন্দি বা লকডাউন বা এনক্লোজার। বাকিটা দেখতে পাচ্ছ কর্ণাটকে জুলাই 2019-এ তখন এমএলএদেরকে এই মামলাতে রাখা হয়েছিল। রিসোর্ট এগুলো থাকে, রিসোর্ট পলিটিক্স। ডানদিকে দেখতে পাচ্ছ জুলাই 2020-তে স্যার একটু ইন্টারাপ্ট করছি স্যার, বলছি আওয়াজটা একটু ভেঙে ভেঙে আসছে। হ্যাঁ এখন ঠিক আসছে,
আওয়াজটা মাঝখানে একটু ভেঙে আসছিল। এখন ঠিক, ঠিক আছে। এখন ঠিক হ্যাঁ আছে? এখন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে এখন। মানে অনেকটা কি শোনা ওই যায়নি? আমি কি রিপিট করব? হ্যাঁ হ্যাঁ, ওই রিসোর্ট পলিটিক্স, ওই লকডাউন যেটা আচ্ছা, বলছিলেন সেটা ঠিক থেকে। আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমি বলছি, ভারতীয় রাজনীতিতে এখন একটি ফ্রেজ খুব জনপ্রিয়, রিসোর্ট পলিটিক্স। হিন্দিতে বলা হয় বারাবন্দি, লকডাউন বা এন্ড। দেখতে পাচ্ছ বাদিকে যে ছবিটা, সেটা 2019 সালের জুলাই কর্ণাটকে এপ্রিলে করা হয়েছিল। ডান দিকের ছবিটা 2020 সালের জুলাই মাসে রাজস্থানের এপ্রিলে রাখা হয়েছিল। অর্থাৎ যখন দলত্যাগ করানো হয়, তখন একটি রাজনৈতিক দল যখন অন্য রাজনৈতিক এমএলএদের কেনবার চেষ্টা করে, তখন তাকে তুলে নিয়ে 5 স্টার হোটেলে চলে যায়, হোটেল 5 স্টার রিসোর্টে, এবং সেখানে তাদেরকে একসাথে রাখে যাতে অন্য রাজনৈতিক দল তাদের সাথে কোন রকম যোগাযোগ করতে না পারে। অনেক সময় তাদের সাথে বাইরের যোগাযোগের মাধ্যমও কেটে দেওয়া হয় যাতে তারাও অন্য কারোর সাথে যোগাযোগ করতে না পারেন। তো এই শব্দগুলো যে চলে এসছে ভারতীয় রাজনীতিতে, অনেক রাজনৈতিক দল, এটা কিন্তু শুধু একটি এ বি রাজনৈতিক দল, এই যে রিসোর্ট পলিটিক্স, এটা কিন্তু ভারতীয় সংবিধান প্রণেতা, পরবর্তীকালে যারা ল মেকার, তাদের আদর্শের সাথে খাপ খায় না। এটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। 2019 জুন মাসে কয়েকশো ডিফেকশন হয়েছে, কয়েকশো। তার মধ্যে আমি দুটো একটা রিসেন্ট বলছি, এই জায়গাটায় মার্জেসের কথাটা বলছি। দেখো, আমি একটু প্রথমে বললাম না যে যেখানে মার্জ হয়েছে 2/3, সেটা নিয়ে একটা বিতর্ক আছে বা একটা সমস্যা আছে। দেখো, 2019 সালের জুন মাসে 18 জন কংগ্রেস এমএলএ এর মধ্যে 12 জন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস এ যোগ দেন। তখন স্পিকার সেটা অ্যাকসেপ্ট করেন, কারণ 18 জন এমএলএ এর মধ্যে যদি 12 জন হন, তাহলে অবশ্যই সেটা 2/3। আবার 2019 সালের জুলাই মাসে গোয়াতে 15 জন কংগ্রেস এমএলএ এর মধ্যে 10 জন ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। এটাও স্পিকার অ্যাকসেপ্ট করেন। তিনি বলেন, বলাই তো আছে 2/3 মেজরিটি নিয়ে কেউ আসলে সেটা মার্জ হবে। কিন্তু এখানে একটা কোশ্চেন চলে আসছে, একটা শব্দ যেটা আমি আগে বলেছিলাম, মার্জ। মার্জ মানে হচ্ছে সংযুক্তিকরণ। এখানে কি কংগ্রেস পার্টির সাথে ভারতীয় জনতা পার্টির সংযুক্তিকরণ হলো, বা কংগ্রেস পার্টির সাথে কি তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির সংযুক্তকরণ হলো? এখানে কিন্তু স্পিকার বলে দিলেন যে হ্যাঁ, 18 জনের মধ্যে 12 জন গেছেন, অথবা 15 জনের মধ্যে 10 জন গেছেন, 2/3 গেছে, সুতরাং এখানে আইন মানা হয়েছে। কিন্তু আইনে কিন্তু বলা আছে মার্জার, অর্থাৎ একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলে মার্চ করবে, সংযুক্তিকরণ করবে। এই যেটা আমি তখন বলেছিলাম যে এটা নিয়ে বড় ফ্লজ আছে, একটা বড় ত্রুটি আছে এটা নিয়ে। আমার মনে হয় ভবিষ্যতে যখন আইন প্রণেতারা সংবিধান সংশোধন করবেন, এই জায়গাটায় চোখ রাখবেন যে অ্যাকচুয়ালি কি একটা মার্চ বলা যায়, এটা তো একটা স্প্লিট। স্প্লিট আর মার্চ কিন্তু আলাদা। আমাদের আইনে কিন্তু স্প্লিট শব্দটা কোথাও বলা নেই, আইনে বলা আছে মার্চ, কিন্তু যখন বাস্তবে ঘটছে তখন স্প্লিটকেই কিন্তু স্বীকৃতি দেওয়া হচ্ছে। তাহলে কি স্প্লিটকে স্বীকৃতি দেওয়া যাবে? কারণ এই দুটো জায়গাতেই তোমরা দেখতে পাচ্ছ, তেলেঙ্গানাতে তো কংগ্রেস টিআরএস এর সাথে মিশে যায়নি, আবার গোয়াতে কিন্তু কংগ্রেস বিজেপির সাথে মিশে যায়নি। তো এই ঘটনাগুলো কিন্তু ভবিষ্যতে আমাদেরকে আরো ভাবাবে, বা ভবিষ্যতে এটা একটা জাস্ট নিউজ পেপার কাটিং রেখেছি যে 12 কংগ্রেস এমএলএস জয়েন টিআরএস ইন তেলেঙ্গানা, স্পিকার রিকগনাইজেস মার্জার। এটা কি মার্জার? আদৌ কি এটা মার্জার? এটা তো এক রকমের স্প্লিট। এই জায়গাগুলো কিন্তু ধোঁয়াশা আছে। আমাদের আশা যে পরবর্তীকালে মহামান্য সুপ্রিম কোর্ট এবং যখন সংবিধান সংশোধন হবে, তখন আইন প্রণেতারা এইসব জায়গাগুলোকে আরো সংশোধন করবে। ধন্যবাদ। আমার এটুকুনি বলার ছিল। স্যারকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর তথ্য সমৃদ্ধ এবং মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমাদের নেক্সট যে পর্ব সেটা হলো প্রশ্ন উত্তর পর্ব। এই জায়গা
মানে এই পর্বে জন্য আমি অধ্যাপক রাজীব সাহাকে অনুরোধ করছি। ধন্যবাদ সঞ্চালক আমাদের বিপ্লব বর্মন মহাশয় স্যারকে, এবং সেই সঙ্গে আমাদের আজকের বক্তা কৌশিক স্যারকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর এবং এত ইনফরমেশন সহ একটা সেশন করার জন্য। আমি প্রথমে আমাদের একজন প্রশ্ন করেছিলেন, তারপর আরো কয়েকটি প্রশ্নতে আসছি। শাকিল আনসারি বলে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে আমি দেখছি যে অনেকে এমপি এমএলএ রা তারা মন্ত্রী হচ্ছেন, এমপি এমএলএ নয়। তারপরে তিনি কিছু লেখেননি, হয়তো উনি বলতে চেয়েছেন যে কি করে হচ্ছেন বা কেন হচ্ছেন। 6 মাস থাকা যায়, এটা আমি বলেইছি, আমার বক্তব্যে বলেইছি 6 মাস থাকতে পারে। এবার এইখানে আমার তরফ থেকে আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাইছি যে এই যে বর্তমান সময়ে আমরা দেখছি বিভিন্ন ত্রুটিগুলো তো অবশ্যই রয়েছে, এইবার এই ত্রুটিগুলো থেকেও আমাদের বর্তমানে যারা এমপি এমএলএ হচ্ছে, সরি ভুল বললাম, যারা স্পিকার হচ্ছেন লোকসভা বা বিভিন্ন রাজ্যের বিধানসভাগুলিতে, সেই স্পিকারদের রাজনৈতিকভাবে নিজেদের যে ক্ষমতা বা রাজনৈতিক দুর্বলতায় কি তাদের নিরপেক্ষভাবে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করছে? এটা তো অবশ্যই, আমাদের সিস্টেমটা তো পাল্টানো হচ্ছে না। যেরকম আমরা যখন অনার্সে পড়েছিলাম, আমরা সবাই যখন আমি আবারও বলছি, পল সায়েন্সের ক্লাসে গ্রেট ব্রিটেন বলাটা ঠিক না, সংযুক্ত যুক্তরাজ্যের যিনি স্পিকার তার সম্পর্কে বলা হয় ওয়ান্স এ স্পিকার অলওয়েজ এ স্পিকার। তিনি একবার স্পিকার নির্বাচিত হওয়ার পর তার কাজকর্ম এরকম হয়, তার বিরুদ্ধে পরের নির্বাচনে কিন্তু বিরোধীরা প্রার্থীও দেন না। এই কনভেনশন গুলো আছে, যতক্ষণ পর্যন্ত না সেই কনভেনশন গুলো আমাদের দেশে আমরা আনবো ততক্ষণ স্পিকারদের কোনো রকম দোষারোপ করা যাবে না। আমাদেরকে সংযুক্ত যুক্তরাজ্যের মতো আগে স্পিকারদেরকে সেই সাহসটা জোগাতে হবে যে ওয়ান্স এ স্পিকার অলওয়েজ এ স্পিকার। আপনি যে সিদ্ধান্ত নেবেন পরের নির্বাচনে আপনার বিরুদ্ধে কেউ দাঁড়াবে না। সেই পরিকাঠামো যদি আমি দিতে পারি, তারপরে আমি তার থেকে এক্সপেক্ট করব যে তিনি সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। সেই পরিকাঠামো যতক্ষণ না আমি দিচ্ছি, এটা সম্ভব নয়। ধন্যবাদ স্যারকে। আর যদি কেউ আপনারা রয়েছেন যারা আমাদের সঙ্গে, তারা কেউ যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে সরাসরি স্যারকে প্রশ্ন করতে পারেন। শ্যামল বর্মন মহাশয়, স্যার করবেন প্রশ্ন কোনো? হ্যাঁ, আমি একটা কৌশিক, আমার যেটা মানে প্রশ্ন যে অ্যাকচুয়ালি সত্যি এটা উদ্বেগের বিষয় যে বর্তমানে যে আমরা যেটা দেখছি এই যে দলত্যাগ, এবং অধিকাংশ ক্ষেত্রেই মানে এটা গণতন্ত্রের পক্ষে খুবই একটা উদ্বেগজনক বিষয়। আমরা সেটা খুব তত্ত্ব দিয়ে স্যারের কাছ থেকে শুনলাম, এবং সত্যি মানে অবাক লাগছে যে গণতন্ত্র আমাদের এইভাবে চললে পরে আমরা একজন প্রতিনিধিকে নির্বাচিত করছি এক দলের হয়ে, আবার 2 দিন যখন নির্বাচনের ফল বেরিয়ে যাচ্ছে, সরকার গঠন হচ্ছে, আবার অন্য দলে গিয়ে সে চলে যাচ্ছে, এবং সেখানে তার একটা অভিযোগ যে সে দলের সিদ্ধান্তের মধ্য দিয়ে নিজের যে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ হিসাবে যে তার কর্মসূচি, সেই কর্মসূচিটা সে সম্পন্ন করতে পারছে না জন্যই নাকি দলত্যাগ করছেন, এরকম অভিযোগ আর কি তাদের। তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে একটা, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখছি যে অ্যান্টি ডিফেকশন লর যে কতগুলো ফাঁক, মানে মানে যেটাকে আমরা কি বলি, আইন আছে কিন্তু তার মধ্যে আইনের মধ্যে কিছুটা যেমন ফাঁক রয়ে গেছে, বাংলায় যেটা আমরা ফাঁক বলি, আমরা ইংরেজিটা কি হবে আমি বলতে পারছি না। তো এই যে এইটা যদি আমরা থাকে, এবং সেক্ষেত্রে আমাদের তো সেক্ষেত্রে আমাদের স্পিকার স্যার অবশ্য বলেছেন যে এই যে ত্রুটিগুলো পরবর্তী সংবিধান সংশোধনের মাধ্যমে যারা ল মেকার থাকবেন, এই আইনকে সংশোধন করবেন, তারা অবশ্যই সেই দৃষ্টিগুলোকে আলোকপাত করার চেষ্টা করা উচিত। না হলে আমাদের গণতন্ত্রের পক্ষে একটা খুবই উদ্বেগজনক বিষয়, লং টাইম আমরা সাফার করে আসবো। তো এই যে এই পরিস্থিতিতে, বর্তমান পরিস্থিতিতে তাহলে আমরা কি করব? যতদিন পর্যন্ত আইনটা সংশোধন হচ্ছে না,
তাহলে যে সমস্ত এমএলএ এমপি আমাদের ভারতীয় রাজনীতিতে তারা যেভাবে এই যে আয়ারাম গয়ারাম, মানে আজকে হয়তো এ দলের হয়ে নির্বাচিত হলেন, পরের দিন বি দলে জয়েন করলেন, বললেন যে না এখানে আমি কাজ করতে পারছি না, জনগণের সেবা করতে পারছি না। তাহলে এইটা আইন সংশোধন না হওয়ার আগ পর্যন্ত এমএলএ এবং এমপিদের কিভাবে আমাদের গণতন্ত্রকে বজায় রাখার জন্য কিভাবে তাদের ভূমিকাটা হওয়া উচিত? উপায় নেই। যেটা আপনি বললেন যে আইন যতক্ষণ সংশোধিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আটকানো যাবে না। আমি তো একটা রাজ্যের ঘটনা দেখালাম যেখানে 224 জন এমএলএ ছিলেন, দুটো দলকে পদত্যাগ করিয়ে। এটা তো বলার অপেক্ষা রাখে না, নিশ্চয়ই গ্রিন পার্টির কিছু মদত ছিল, যেখানে আমি বললাম তা নাহলে বাকি 17 জন কেন পদত্যাগ করবে ওই জোটে। এখানে কিন্তু কোথাও দলত্যাগ বিরোধী আইন কাজ করবে না, কিন্তু বাস্তবতা বলে যে নিশ্চয়ই কোনো একটা প্রভাবে ওই জোটে যে দুটো রাজনৈতিক দল ছিল তাদের এমএলএরা পদত্যাগ করেছিলেন। তো এই জায়গাগুলো, এই ত্রুটিগুলো না সরালে এগুলো হবে না। সবার আর বড় বড় যে ফ্লস গুলো রয়েছে, স্পিকার, ডেপুটি চেয়ারপারসন, এনারা অনির্দিষ্টকাল সময় নিতে পারেন। সংবিধানের কোথাও বলা নেই ন্যূনতম সময় কতদিন নেবে। তো এগুলোকে আইন প্রণেতাদের কি ঠিক করতে হবে, তাহলে প্রতিটি রাজনৈতিক দল, আমি আবারও বলছি, এ বি সি ডি সব রাজনৈতিক দলই এর ফায়দা নেবে। যে যখন সুবিধাজনক অবস্থানে থাকবেন তিনি তখন এর ফায়দাটা নেবেন, প্রতিটি। কোনো এটার কোনো ব্যতিক্রম সেরকম কিন্তু নেই। মানে অ্যাকচুয়ালি আমাদের কাছে অস্ত্র আছে, কিন্তু সেই অস্ত্রটা সঠিকভাবে কিভাবে প্রয়োগ করব সেই প্রয়োগের কৌশলটা আমাদের নেই। হ্যাঁ, তবে কৌশলটা আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়নি। না, এখন একটা ইতিবাচক দিক তাও একটা হয়েছে 91তম সংবিধান সংশোধনের পরে, যে স্পিকার বা ডেপুটি চেয়ারপারসনের সিদ্ধান্ত কিন্তু তুমি কোর্টে নিতে পারছো, কিন্তু 2004 সালের আগে তুমি কোর্টেও নিতে পারতে না। সরি, কিহটো হল্লোহান কেসের আগে, 2004 সাল নয়, কিহটো হল্লোহান কেস 1992, তার আগে কিন্তু তুমি কোর্টেও নিতে পারতে না। কিন্তু কিহটো হল্লোহান কেসের পরে অন্তত বিচার বিভাগ অবধি পৌঁছানো যাচ্ছে কেস। তার ফলে বিচারকরা অনেক বকা দিচ্ছেন, যেরকম 2020 সালে বলেছেন যে 3 মাস যথেষ্ট সময়, 2021 সালের জুলাই মাসে বললেন যে এইভাবে এভাবে কাজ করতে হবে, আমরা কি সব কাজ করে দেবো, ন্যূনতম টাইমটা তোমরা ফ্রেম আউট করো। এই জাতীয় গাইডলাইন কিন্তু বিচার বিভাগ করছে। তাছাড়া আমার আরেকটা প্রশ্ন স্পিকার, মানে আমাদের আজকের বক্তার প্রতি, যেটা এইটার সঙ্গে রিলেটেডও বটে, হয়তো রিলেটেড নাও হতে পারে, তবু আমি একটু মানে জানার জন্য করছি। আমরা এখানে যেহেতু পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, সেই হিসাবে রাজনৈতিক বিষয়গুলোকে আমরা যাতে পরিষ্কার হই বিষয় সম্পর্কে, সেই উদ্দেশ্যেই আমার এই প্রশ্ন। তো একটা জিনিস যেটা হচ্ছে, দেখা যাচ্ছে বর্তমানে যে কোনো সিদ্ধান্ত, আমরা জানি যে সরকারের 3টে বিভাগ আছে, আইন, শাসন এবং বিচার, এবং যে কোনো সিদ্ধান্ত ক্ষেত্রে সে কোনো একটা হয়তো অল ইন্ডিয়া এক্সাম হলো বা রাজ্যের কোনো একটা এক্সাম হলো, সে কোনো সমস্যা বা আইনের মানে এমএলএ এমপি যে কোনো কিছু সমস্যার ক্ষেত্রে আমাদের এনি মুভমেন্ট, এনি টাইম আমাদেরকে বিচার বিভাগের দিকে ছুটতে হচ্ছে। এবং বাকি যে আইন বিভাগ এবং শাসন বিভাগ আছেন, তারা যে একটা স্ট্রংলি যে একটা সিদ্ধান্ত নেওয়ার যে একটা প্রবণতা, সেই প্রবণতাটাকে আমরা অনেকটা কেন যেন মিস করছি। এক্ষেত্রে মানে কোন জায়গায় কোনো একটা সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে। না, অবশ্যই বিচার বিভাগ তো আমাদের দেশে ওভারবার্ডেন্ড, সেটা বিচার বিভাগ নিজেরাই বলছেন যে তারা ওভারবার্ডেন্ড। প্রচুর বিভিন্ন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট গুলিতে বা জেলা আদালত গুলিতে বিচারকের শূন্য পদ বেশি, কিন্তু তারপরেও আমরা যে কোনো বিষয় নিয়ে বিচার বিভাগের কাছে যাচ্ছি। এটার না ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিক আছে। নেতিবাচক দিক তো এই যে যেহেতু তারা ওভারবার্ডেন্ড, প্রতিদিন নিত্য নতুন কেস যাচ্ছে, এটা একটা নেতিবাচক দিক। কিন্তু একটা ইতিবাচক দিক হচ্ছে এখনো
জুডিশিয়ারি একটা লাস্ট রিসোর্ট হিসেবে কাজ করে। অর্থাৎ আমার মনের মধ্যে কিন্তু একটা আস্থা থাকে যে আমি কোথাও না কোথাও জুডিশিয়ারির কোনো না কোনো অর্গানে, হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, কোথাও না কোথাও একটা সাধারণ মানুষের আস্থা কাজ করে যে আমি হয়তো সঠিক বিচারটা পাবো, আমি এই কোর্টে না পেলে ওই কোর্টে পাবো, ওই কোর্টে না পেলে ওই কোর্টে পাবো, একটা কোথাও না কোথাও একটা আস্থা কাজ করে। এখনো যেহেতু বিচার বিভাগটা আমাদেরকে সেই জায়গায় আছে, বিচার বিভাগ এখনো যেহেতু আইন বিভাগ বা শাসন বিভাগকে একটা বকা দেওয়ার জায়গায় আছে, তো আমার মনে হয় এটা একটা ইতিবাচক দিক। এই যে বিচার বিভাগ বললো যে তুমি এগুলো করো, কি ওটা হল্লোয়ান কেসে বললো যে বিচার, এটা কি ধরনের কথা যে এই ধরনের কেস কোর্টে আসবেই না, এটা তো হয় না। এটা তো কেশবানন্দ ভারতী কেসে যে বেসিক স্ট্রাকচার আছে সংবিধানের সেটাকে মান্যতা দিচ্ছে না, সেটাকে আঘাত করছে, সুতরাং এটা চলবে না। এই জায়গাগুলোর জন্য বিচার বিভাগকে খুব দরকার। তাহলে আমাদের কোথাও মনে হচ্ছে যে শাসন বিভাগ এবং আইন বিভাগের যে কাজ সেই ক্ষেত্রে অনেকটা মানে কিছুটা ত্রুটি থেকে যাচ্ছে, ফলত আমরা বিচার বিভাগের দিকে ছুটতে বাধ্য হচ্ছি। একদম, আমি এক্ষেত্রেই তো এই যে স্পিকার বা ডেপুটি চেয়ারপারসনের নির্দিষ্ট সময়সীমা করা নেই, যেটা 2020 সালে বিচার বিভাগ বলে দিয়েছেন, 21 সালেও বললেন। হ্যাঁ, তো এগুলো তো ওনারা তো গার্জিয়ানের কাজ করছেন। হ্যাঁ, কিন্তু এবার কিন্তু যদি না করা হয়, ওনারা আবার 6 মাস 1 বছর পরে বলবেন। 6 মাস 1 বছরেও যদি না করা হয় আবার বলবেন ওনারা তো একটা ইঙ্গিত দিয়েছেন যে 3 মাস হতে পারে, অর্থাৎ একটা ইঙ্গিত দিয়েছেন, কিন্তু তার সাথেই আবার বলে দিচ্ছেন সব কি আমরাই করব। কোথাও একটা বিচার বিভাগ, এই গার্জিয়ানটা কিন্তু যদি আপনারা একটু লক্ষ্য করেন, দেখবেন রাজনৈতিক নেতারাও মেনে নিয়েছেন। রাজনৈতিক নেতারাও কিন্তু কোনো সিদ্ধান্ত যদি বিরুদ্ধে যায় অবশ্যই সে নিয়ে অসন্তোষ প্রকাশ করেন, সেটা তো তাদের বিরুদ্ধে গেলে একটা অসন্তোষ প্রকাশ করেন। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক নেতারই লাস্ট রিসোর্ট কিন্তু বিচার বিভাগই থাকে। একটু লক্ষ্য করবেন যে কোথাও একটা শেষ আশ্রয় হিসাবে কোনো একটা পার্টিকুলার কেসে কেউ হারলো, কোনো একটা পার্টিকুলার কেসে কোনো রায় বিরুদ্ধে গেল, তখন একটা অসন্তোষ বা একটা ক্ষোভ দেখা দেয়। কিন্তু তারপরেও কিন্তু লাস্ট রিসোর্ট, একটু যদি আমরা নিউজ পেপার দেখি বা টেলিভিশনের চ্যানেল দেখি, দলমত নির্বিশেষে 2-1টি ব্যতিক্রমী ছাড়া বিচার বিভাগের প্রতি একটা আস্থা কিন্তু থাকে। এটা থাকাটা উচিত, কাম্য, কিন্তু কাম্যের বাইরেও থাকে, রাজনৈতিক দলগুলিরও থাকে, নেতা নেত্রীদেরও থাকে। থ্যাংক ইউ। ধন্যবাদ শ্যামল স্যারকে এবং সেই সঙ্গে কৌশিক স্যারকে ধন্যবাদ এত সুন্দর উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ নর্থ বেঙ্গল পলিটিক্যাল সায়েন্স ফোরামের সবাইকে ধন্যবাদ। সত্যি কথা বলতে আমাদের ওই নেতাদের যে বক্তব্য যে হচ্ছে তাদের অক্সিজেনের অভাব হচ্ছে, শ্বাসকষ্ট, সেই শ্বাসকষ্ট দূর করার জন্য খুব তাড়াতাড়ি আইনটা আসা দরকার। যাই হোক, আমাদের আরেকজন দর্শকের একটা প্রশ্ন ছিল যে ডেপুটি স্পিকার কি অপোনেন্ট পার্টি থেকে, অর্থাৎ মানে বিরোধী দল থেকে হয়? এই বিষয়ে স্যারের কাছে প্রশ্ন আমাদের একজন দর্শক রেখেছেন। না, এটার কোনো বাধ্যবাধকতা কিছু নেই। অবশ্যই। এইবারে আমাদের আর আমরা প্রশ্ন নেই, আমরা আর প্রশ্ন নিচ্ছিও না কোনো। এবার আমরা সরাসরি আমাদের সঞ্চালকের কাছে পরবর্তী অংশের জন্য ফিরিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ রাজীব। এরপর আমরা লাস্ট অনুষ্ঠানের শেষ পর্বে চলে আসছি এবং স্যারকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের সঙ্গে এতক্ষণ ধরে এত সুন্দরভাবে আলোচনা করলেন এবং যে সমস্ত প্রশ্ন আসছে এবং সেই সমস্ত প্রশ্নের সুন্দর ভাবে উত্তরগুলো আমরা পেয়েছি স্যারের কাছ থেকে, এবং এতক্ষণ ধরে যে আলোচনা হলো তাতে অবশ্যই বিপ্লব দা মাইক্রোফোনটা মিউট হয়ে গেছে। আমাদের অনেক বিজি শিডিউলের মধ্য থেকে আমাদের সময় দিয়েছেন, এই জন্য ফোরামের পক্ষ থেকে স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা অবশ্যই যে সমস্ত দর্শক বন্ধু অলরেডি আমাদের প্রোগ্রাম দেখছেন তাদেরকেও অনেক ধন্যবাদ ফোরামের পক্ষ থেকে, কারণ ওনাদের সহযোগিতা না থাকলে আমরা এই সমস্ত প্রোগ্রাম আমরা
মানে চালানো অসম্ভব হবে। তো আর বিশেষ কিছু বলছি না। আমরা সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে, সবাইকে শুভরাত্রি জানিয়ে আমরা এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।